আসসালামু আলাইকুম। আমাকে শুনতে পাচ্ছ তোমরা? জি আপু। তোমরা কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ আপু, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আসলে আমার একটু ঠান্ডা লাগছে, তো এই জন্য গলাটা একটু সমস্যা। আচ্ছা, আমি তো তোমাদের সাথে পরিচিত হইনি। আমি হলাম সুমাইয়া হাসিন চিমু, ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ। সেশন হলো 2018-19। আজকে তোমাদের সাথে আমি বায়োকেমিস্ট্রি, ফ্যাট, লিপিড এগুলো নিয়ে আলোচনা করবো অ্যাকচুয়ালি। তো প্রথমে যেহেতু তোমরা প্রথমে মেডিকেলে পা রেখেছো, তো এই জন্য আমি কিছু কথা বলবো। সূরা আল বাকারা আল বাকারার 155তম আয়াতে বলা হয়েছে যে আমি অবশ্যই তোমাদেরকে কিছু না কিছু দিয়ে পরীক্ষায় ফেলবই। মাঝে মধ্যে তোমাদের বিপদের আতঙ্ক, ক্ষুধার কষ্ট দিয়ে, সম্পদ, জীবন, পণ্য, ফলসমূহ হারানোর মধ্য দিয়ে। আর যারা কষ্টের মধ্যেও ধৈর্য নিষ্ঠার সাথে চেষ্টা করে তাদেরকে সুখবর দাও। তো এটা হলো যে এরকম যে তোমরা তো মেডিকেলে প্রথম আসছো, তো অনেক 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 কিছু করতে হবে, অনেক কষ্ট করতে হবে। প্রথম প্রথম মনে হবে যে বোরিং, কেন আসছি, মেডিকেল আসা ঠিক হয় নাই। তো এই জন্য আমার বলা যে ধৈর্য ধারণ করবা যে কোনো কাজের ক্ষেত্রে, শুধু কাজ না, যে কোনো ক্ষেত্রে ধৈর্য ধারণ করলে আল্লাহ উত্তম প্রতিদান দিবেন। তো আজকের টপিক হলো লিপিড, লিপোপ্রোটিন, ফ্যাটি অ্যাসিড, কোলেস্টেরল, ইকোসায়ানাইড। আচ্ছা, এখন এখানে আমি একটা ছবি দিয়েছি, এটা হলো তোমাদের জন্য একটা কোশ্চেন। সবার লাস্টে তোমরা দিবে, হ্যাঁ, অ্যান্সার দিবে। এটা জাস্ট আমি বলবো যে অনেককে দেখি কি, অনেকে অনেক ফ্যাট জাতীয় খাবার খায় বা অনেক খাবার খায় কিন্তু মোটা হয় না। হ্যাঁ, আর কিছু মানুষ আছে যে খুব আহ, অল্প পরিমাণ ফ্যাট জাতীয় খাবার খাচ্ছে, খুব তাড়াতাড়ি মোটা হয়ে যাচ্ছে। এটা কেন? এটা আমি একদম লাস্টে নিবো তোমাদের কোশ্চেন, ঠিক আছে? আর যদি ভাবতে থাকো সারা ক্লাসে, আর যদি না পারো তাহলে আমি এটা বলে দিব ইনশাল্লাহ। তো শুরু আপু, করা যাক। জেনেটিক বিষয়, জিনগত কারণে। না না না, আরেকটা জিনগত তো অনেকের সময় অনেক সময় এটা হয়, কিন্তু একটা কারণ আছে। এটা আমি একদম ক্লাসের লাস্টে বলবো, হ্যাঁ। আচ্ছা, এখন জি আসো আমরা আপু। লিপিড নিয়ে। লিপিডের ডেফিনেশনটা কেমন দেখো। লিপিডস আর heterogeneous group of compounds related either actually or potentially to fatty acid with a common property of being insoluble in water but soluble in fat solvent। এখানে ফ্যাট সলভেন্টও বলা যায়, আবার অর্গানিক সলভেন্টও বলা যায়, হ্যাঁ, দুইটা নাম। অনেকে অনেক সময় টিচাররা বলে যে ফ্যাট সলভেন্ট গুলা কি কি বলো, আবার অনেক সময় অর্গানিক সলভেন্ট বলে। তো যাতে তোমরা কনফিউজ না হয়ে যাও, না ভয় না পাও, যে অ্যান্সারটা করতে পারে, এই জন্য আমি দুইটাই বললাম, যে ফ্যাট সলভেন্টকে অর্গানিক সলভেন্টও বলা হয়। আচ্ছা, এখন আমাকে এই যে হেটারোজেনাস গ্রুপ বলছে, হেটারোজেনাস কেন বলছে? কারণ লিপিডের মধ্যে ফ্যাটি অ্যাসিডের সাথে অনেক কিছুই থাকে, যেমন অ্যালকোহল থাকে, তারপর হলো ফসফরিক, নাইট্রোজেনাস বেস থাকে, এরকম থাকে। এই জন্য এটাকে বলা হয়েছে হেটারোজেনাস গ্রুপ। আচ্ছা, এখন আমাকে, তোমরা তো মাত্র শুরু করেছে, এই জন্য আমি তোমাদের কোশ্চেন করতেছি না, আমি বলতেছি যে অ্যাকচুয়ালি ওর পোটেনশিয়ালি বলতে কি বোঝানো হয়েছে। এখানে যে ফ্যাটি অ্যাসিডের রিলেশনটা, এটা অ্যাকচুয়ালি বলতে কি বোঝানো হয়েছে, পটেনশিয়ালি বা কেন বলছে? একবারই বলতো, অ্যাকচুয়ালি বলতো, কেন আবার পটেনশিয়ালি বলছে? এটা হলো যে সব ফ্যাটি অ্যাসিডটা অ্যাকচুয়ালি ডিরেক্টলি রিলেটেড, হ্যাঁ, কিন্তু একমাত্র একটা কোলেস্টেরল আছে, যে কোলেস্টেরলটাই তোমার কি হয়, প্রথম অ্যাসিটাইল কোয়ে হয়, দেন তোমার ফ্যাটি অ্যাসিডের সাথে রিলেটেড হয়। এই জন্য বলা হয়েছে পটেনশিয়ালি। আর ফ্যাট সলভেন্ট কি কি থাকে, যেমন ইথার, ক্লোরোফর্ম, বেনজিন, এগুলো মনে রাখবে, এগুলো ভাইবাতে জিজ্ঞেস করে। ভাইবাতে লিপিড সবার কাছে হজবড় লাগে যে না এটা অনেক কঠিন, কি পড়বো, ভালো লাগতেছে না, আহ মাথার উপর দিয়ে যাচ্ছে, এরকম না। তুমি যদি বুঝে পড়ো তাহলে তুমি খুব ভালো, এটা অনেক ভালো লাগবে পড়তে লিপিডটা। তো দেখো, লিপিডে আমরা কি তিনটা জিনিস পাইলাম না, হেটারোজেনাস গ্রুপ একটা, আরেকটা হলো অ্যাকচুয়ালি এন্ড পটেনশিয়ালি রিলেটেড, আরেকটা হলো ফ্যাট সলভেন্ট। এগুলো মনে রাখবা। তুমি যদি দেখো যে একটা জিনিস ফ্যাটি অ্যাসিডের সাথে ফ্যাট গুলা কি পানিতে সলিবল হয়, হয় না, ওয়াটারে হয় না, হবে হলো ফ্যাট সলভেন্টে বা অর্গানিক সলভেন্ট এটার মধ্যে। তো গেল, এখন আসো আমরা ক্লাসিফিকেশন সম্পর্কে জানি। আপু, ক্লাসিফিকেশন হেটেরোজেনাস থ্রি টাইপ। গ্রুপটা যদি আরেকবার একটু বলতেন, এটা কি মিনিং ছিল? ও, হেটারোজেনাস কেন বলা হয়েছে দেখো, হোমোজেনাস তুমি ছেলে আরেকটা ছেলে, তো এটা কি বোঝানো যাচ্ছে, একই রকম না, তুমি আহ ইসের ক্ষেত্রে করো যে ছেলে মেয়ে আলাদা, হ্যাঁ, তো ছেলে ছেলে কিন্তু এক সেম। তো ওই জন্য ওটাকে বলা হয় হোমোজেনাস। আর যদি আলাদা কিছু থাকে, যেমন ফ্যাটের, যদি ফ্যাটি থাকতো তাহলে কিন্তু এটাকে আমরা হেটারোজেনাস বলতে পারতাম না। তো লিপিডের মধ্যে ফ্যাটি অ্যাসিডের সাথে ফ্যাটের সাথেও অন্যান্য জিনিস থাকে, যেমন তোমার অ্যালকোহল টাইপ থাকতে পারে, তারপরে তোমার নাইট্রোজেনাস বেস থাকে, এরকম থাকে। এই জন্য এটাকে বলা হয়েছে হেটারোজেনাস। আচ্ছা, ক্লাসিফিকেশন হলো থ্রি টাইপস: সিম্পল, কমপ্লেক্স আর ডিরাইভ।
এখন সিম্পল লিপিডটা কি দেখো, সিম্পল লিপিডের স্ট্রাকচার বলতে পারো বা এটা বলতে পারো এভাবে যে কম্বিনেশন অফ ফ্যাটি অ্যাসিড উইথ অ্যালকোহল, এভাবে বলতে পারো। তো আমি খুব ইজিলি মনে রাখার জন্য ফ্যাটি অ্যাসিড প্লাস অ্যালকোহল দিয়েছি, এভাবে দেখলে খুব মানে ইজিলি মাথায় ক্যাচ করবে। তো সিম্পল লিপিডটা কি, সিম্পল লিপিডটা হলো ফ্যাটি অ্যাসিড আর অ্যালকোহলের সংমিশ্রণে যেটা হয় ওটা হলো সিম্পল। যেমন নিউট্রাল ফ্যাট, নিউট্রাল ফ্যাটের মধ্যে কি থাকে দেখো, তোমার এখানে নিউট্রাল ফ্যাট একটা একটা হলো ওয়াক্স, হ্যাঁ। তো ফ্যাটি অ্যাসিড যখন পলিহাইড্রিক অ্যালকোহল থাকবে, পলিহাইড্রিক বলতে কি বোঝায়, মনোহাইড্রিক বলতে কি বোঝায় এটা আমি বলবো। কিন্তু দেখো যে নিউট্রাল ফ্যাট কখন, যখন ফ্যাটি অ্যাসিডের সাথে পলিহাইড্রিক অ্যালকোহলটা থাকবে তখন সেটাকে বলা হবে নিউট্রাল ফ্যাট। আর ওয়াক্স কখন বলা হবে, বলবে যে ফ্যাটি অ্যাসিডের সাথে যদি মনোহাইড্রিক থাকে, মনোহাইড্রিক বলতে হাইড্রোক্সিল গ্রুপ যেটা থাকে ওটা একটা থাকবে। আর পলিহাইড্রিক বলতে এখানে এটাকে আবার বলা হয় যে সুগার অ্যালকোহল, হ্যাঁ। তো সুগার অ্যালকোহলের মধ্যে এটা হলো তোমার হাইড্রোক্সিল গ্রুপটা প্রত্যেকটা কার্বন অ্যাটমের সাথে মানে যুক্ত থাকে, তার মানে কি কার্বন তো অনেকগুলো থাকবে। তো পলিহাইড্রিক অ্যালকোহল যেহেতু বলছে, তো হাইড্রোক্সিল গ্রুপটা অনেক মানে অনেক থাকবে, একের অধিক থাকবে, এই জন্য বলা হয়েছে পলিহাইড্রিক অ্যালকোহল। আচ্ছা আমাকে বলো যে অনেক সময় টিচাররা ভাইভাতে জিজ্ঞেস করে, যেমন তোমাদের তো আইটেম, তোমাদের তো আর প্রফ রিলেটেড আমি বলতে পারবো না যে প্রফে একটু পড়লেই হবে একটু পড়লেই হবে হয়ে তোমরা পড়ে ফেলো। তোমাদের তো আইটেম তোমাদের একদম মানে প্রথম থেকে পড়তে হবে, যে একটা টপিক আমাকে খুব ভালোভাবে জানতে হবে, আমি যাতে একটা কোশ্চেন অ্যান্সার দিলে মনে করতে পারি হ্যাঁ এইটা আমাকে বলছিল, হ্যাঁ এটার কারণে এটা হয়, এটা হয় এরকম করে। প্রত্যেকটা লাইন প্রত্যেকটা ওয়ার্ড যদি তুমি মাথার মধ্যে এটার অর্থ জানো বা জানার চেষ্টা করো, সেই সাবজেক্ট বা সেই টপিকটা খুবই মজাদার হবে এবং খুব ভালোভাবে এটা ক্যাচ করতে পারবে তাড়াতাড়ি, আর মনেও থাকবে বেশি বেশি দিন। আচ্ছা, নিউট্রাল ফ্যাটকে কেন এটাকে নিউট্রাল ফ্যাট বলা হয় বলো তো, কেউ বলতে পারবা? আচ্ছা আমি বলে দিই, তোমাদের কোশ্চেন করে লাভ নাই কারণ তোমরা তো একদম নতুন। তো নর্মাল বডি টেম্পারেচার থাকে, নর্মাল বডি টেম্পারেচারে এই নিউট্রাল ফ্যাট বলা হয় এই জন্যই যে এটার কোনো চার্জ থাকে না, হ্যাঁ কোনো চার্জ থাকে না, এই জন্য এটাকে বলা হয় নিউট্রাল ফ্যাট। আচ্ছা দেখো এখানে হলো তোমার নিউট্রাল ফ্যাটের এক্সাম্পল দিছে হলো টিজি মানে ট্রাইএসাইল গ্লিসারল বা ট্রাইগ্লিসারাইড, দুইটা কিন্তু একই জিনিস, হ্যাঁ। ট্রাইএসাইল গ্লিসারল অর ট্রাইগ্লিসারাইড, এটা মনে রাখবা, এটা উচ্চারণ। আর এটার সোর্স কি হবে তাহলে, এটার সোর্স হবে হলো তোমার সয়াবিন অয়েল। আর ওয়াক্স এর যে এক্সাম্পল দেওয়া আছে কোলেস্টেরল এস্টার, ভিটামিন এ এস্টার, ভিটামিন ডি এস্টার, হ্যাঁ। এটা মনে রাখবা, অনেক সময় জিজ্ঞেস করে, আমি লিপিডের ক্লাস পর্যন্ত শেষ করে তোমাদের বলবো আসলে মানে কোশ্চেন গুলো কিভাবে করা হয়। তো দেখো কমপ্লেক্স লিপিডে কি আছে, কমপ্লেক্স লিপিডটা হলো তোমার ফ্যাটি অ্যাসিড, অ্যালকোহল আর নন লিপিড সাবস্টেন্স। দেখছো নন লিপিড বলতে কি, লিপিড বাদে যে সাবস্টেন্স থাকবে সেটা নন লিপিড। এই জন্যই মেনলি আমরা বলছিলাম না হেটারোজেনাস গ্রুপ, তো এখান থেকে কিন্তু বোঝা যায় আসলে হেটারোজেনাস গ্রুপ কেন বলা হয়েছে, মানে লিপিডের পরিবর্তে অন্য জিনিস থাকবে। তো দেখো কি কি এটার মধ্যে কি থাকে, এক্সাম্পলে ফসফোলিপিড, গ্লাইকোলিপিড, সালফোলিপিড এন্ড লিপোপ্রোটিন। তারপরে দেখো ডিরাইভ লিপিড, হ্যাঁ। ডিরাইভ লিপিডটা হলো তোমার সাবস্টেন্স ডিরাইভ ফ্রম দ্য হাইড্রোলাইসিস অফ সিম্পল এন্ড কম্পাউন্ড বা কমপ্লেক্স কমপ্লেক্স লিপিড হবে। তো এই দুইটার থেকে যেটা আসে ডিরাইভ, ওটাকে বলা হয় মানে ডিরাইভ লিপিড। এগুলোর মধ্যে কি কি আছে দেখো, ফ্যাটি অ্যাসিড, অ্যালকোহল, গ্লিসারল, স্টেরয়েড, প্রোস্টাগ্ল্যান্ডিন, ফ্যাট সলিউবল ভিটামিন। তো অনেক সময় প্রফে যখন জিজ্ঞেস করবে তখন এখান থেকে রিলেটেড কোশ্চেন জিজ্ঞেস করবে, যেমন তোমাকে জিজ্ঞেস করতে পারে স্টেরয়েডটা কি, এটার নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের নাম বলো। অনেক সময় বলতে পারে ফ্যাট সলিউবল ভিটামিন কি। তো তোমাদের যেহেতু এখন আইটেম মানে আইটেম ওয়াইজ যাচ্ছে, তো তোমাদের জিজ্ঞেস করবে যে ডিরাইভ লিপিডের এক্সাম্পল দাও। তো তখন তোমাদের এটা বলতে হবে যে ফ্যাটি অ্যাসিড, অ্যালকোহল এগুলো থাকে। তখন তোমাকে জিজ্ঞেস করবে আচ্ছা কোলেস্টেরলটা কি সিম্পল লিপিড নাকি ডিরাইভ লিপিড, তখন তোমরা অবশ্যই বলবা যে এটা ডিরাইভ লিপিড। শুধু কোলেস্টেরল এস্টার যেটা আছে ওটা হলো তোমার কোলেস্টেরল প্লাস ফ্যাটি অ্যাসিড মিলে কোলেস্টেরল এস্টার হয়, ওটা হলো তোমার সিম্পল, হ্যাঁ সিম্পল লিপিডে পড়ছে। আর ডিরাইভ লিপিড যেহেতু এখানে হাইড্রোলাইসিস হয় সিম্পল কম্পাউন্ডটাকে এরকম করে, এই জন্য ডিরাইভ লিপিডের সবসময় মনে রাখবা কোলেস্টেরল এক্সাম্পল, এটা জিজ্ঞেস করে টিচাররা। আচ্ছা এখন হলো ট্রাইসাল গ্লিসারল ট্রাইগ্লিসারাইড, ঠিক আছে, টিজি যেটাকে আমরা শর্ট ফর্মে বলি টিজি। ওটার হলো তোমার ডেফিনিশনটা কি, এটা মেনে এভাবে মনে রাখবে যে টিজি, হ্যাঁ, তিনটা তোমার ফ্যাটি অ্যাসিড থাকবে আর একটা গ্লিসারল থাকবে। এটা জিজ্ঞেস করে যে টিজিতে কয়টা, তুমি বলো তো টিজি কিভাবে মানে কনসিস্ট হয়। এটা এটা আমাকে বলতে হবে, মানে টিচাররা জিজ্ঞেস করে, আইটেমেও জিজ্ঞেস করে যে টিজিতে কয়টা গ্লিসারল থাকে আর কয়টা ফ্যাটি অ্যাসিড থাকে। অনেক সময় যে গ্লিসারল ট্রাইএসাইল গ্লিসারল বলে বা ট্রাইগ্লিসারাইড বলে, সবাই ভুল করে কি করে জানো, সবাই ভুল করে বলে যে তিনটা গ্লিসারল থাকে। তো এটা কিন্তু একদমই ভুল, তখন কিন্তু ম্যামরা আর কি রাগ করবে।
হ্যাঁ, তো কার্ডের ক্ষেত্রে বা তোমাদের টার্ম যখন হবে তখন কিন্তু একদম মানে অনেক মাইন্ড করবে টিচাররা। মাইন্ড করলে কি হয় এটা আর কয়েকদিন পরে বুঝতে পারবা। আচ্ছা, কেমিক্যালি কনসিস্ট অফ 3 ডিফারেন্ট মলিকুল অফ ফ্যাটি অ্যাসিড জয়েন্ট টু এ গ্লিসারল। তার মানে 3টা ফ্যাটি অ্যাসিড থাকবে, একটা গ্লিসারল থাকবে টিজিতে। এটা একদম মাথায় সেট করে নাও, এটা জিজ্ঞেস করবে। তো ইম্পর্টেন্সটা হলো তোমার একদম ইনফিনিটি স্টার। এগুলো রিটেনও আসে, ভাইবা তো জিজ্ঞেস করে। এগুলো কি মেজর ডায়েটারি লিপিড, আর একটা হলো স্টোরেজ ফর্ম অফ এনার্জি, অ্যাক্ট এজ এ থার্মাল ইনসুলেটর, আর হলো সাপোর্ট গ্লুকোনিওজেনেসিস। এখান থেকে একটা কোশ্চেন করে যে গ্লুকোনিওজেনেসিস বলতে তুমি কি বোঝো, তখন তোমাকে বলতে হবে যে এটা তুমি মেটাবলিজমে পড়বা, আস্তে আস্তে পড়বা, যেহেতু শুরু করছো তোমরা মাত্র। তখন মেটাবলিজমের মানে যে কার্ড আছে ওটার মধ্যে তোমাদের আর কি পড়ানো হবে। এটা হলো আমি একটু বলে দেই, এটা হলো সিনথেসিস অফ গ্লুকোজ ফ্রম নন কার্বোহাইড্রেট সাবস্টেন্স। মানে কার্বোহাইড্রেটের কোনো থেকে আর কি এটা তৈরি হবে না, গ্লুকোজটা তৈরি হবে না, এটা নন কার্বোহাইড্রেট যে সোর্সটা আছে ওগুলোর থেকে তৈরি হবে। তোমরা কিছু না বুঝতে পারলে আমাকে বইলো, হ্যাঁ? আমি আসলে বুঝতে পারতেছি না তোমরা শুনতেছো নাকি ক্লাসে আসো জি নাকি নাই। আপু, বুঝতে পারছি আপু, বলেন আপনি। জি আপু, বুঝতে পারতেছি। আচ্ছা, না বুঝতে পারলে কিন্তু আমাকে বলবা, ঠিক আছে? কোনো হেজিটেট করবা না, আমিও কিন্তু তোমাদের মতো শিখতেছি, আমি কিন্তু টিচার না। জি আপু, অবশ্যই। আচ্ছা, ডিফারেন্স বিটুইন ফ্যাট এন্ড অয়েল, এটা কিন্তু রিটেনে আসে, এটা পড়বা। এটা ভাইবা তো জিজ্ঞেস করে। কিভাবে জিজ্ঞেস করে জানো? বলবে কোনটা স্টেবল, কোনটা স্টেবল না, তারপর রুম টেম্পারেচারে কোনটা সলিড থাকে, তারপর কোনটা তোমার লিকুইড থাকে। তো এখানে দেখো কি আছে, একটা মজার বিষয় আছে, খুব তুমি ইজিলি এটা মনে রাখতে পারবা কিভাবে। রিমেন সলিড এট রুম টেম্পারেচার, এটা কি? ফ্যাট। আবার দেখো এখানে লেখা আছে রিলেটিভলি মোর স্যাচুরেটেড। এস মানে স্যাচুরেটেড, এস মানে সলিড, এটা মনে রাখবা। তার মানে ফ্যাটের মধ্যে সলিড থাকবে, মানে যে জিনিসগুলো খুব স্যাচুরেটেড বেশি থাকে ওই জিনিসগুলো সলিড হয়, ঠিক আছে? এটা মনে রাখবা। তো দেখো, তার মানে তোমার 2টা পয়েন্ট হয়ে গেল। আর মোর স্টেবল যেটা, যেমন সলিড জিনিস কি, তোমার লিকুইড জিনিস অনেক ইজিলি হাত থেকে পড়ে যায়, বা একদম ওটার কোনো আকার থাকে না, ওটার কোনো আকার থাকে না, যে পাত্রে থাকে ওই পাত্রে আকার ধারণ করে। আর সলিড জিনিস একটু হার্ড না, তো এভাবে মনে রাখবা যে মোর স্টেবল হলো সলিড মানে ফ্যাট, আর অয়েলটা হলো লেস স্টেবল। এটা মনে রাখবে, এটা জিজ্ঞেস করবে। আচ্ছা, তারপর তোমাদের জন্য একটা কোশ্চেন। এতক্ষণ তো আমি পড়াইলাম, এখন তোমরা আমাকে অ্যান্সার দাও। হোয়াট আর দ্য এক্সাম্পল অফ সিম্পল লিপিড? আমি কি বলছিলাম বলো? কোলেস্টেরল ইস্টার। টিজি। Good. ট্রাইগ্লিসারাইড। হ্যাঁ, টিজি আর কোলেস্টেরল এস্টার দুইটাই হবে। কোলেস্টেরল হবে না, কোলেস্টেরল কি বলছিলাম, এটা হলো ডিরাইভ লিপিড। আর ফসফোলিপিড তো তোমার কমপ্লেক্স লিপিডের মধ্যে পড়ে। কমপ্লেক্স। হ্যাঁ, গুড, ভেরি গুড, অনেক ভালো করো, মাশাআল্লাহ, তোমরা সবাই খুব ভালো। দেখো ফসফোলিপিড, এখন আমরা পড়বো ফসফোলিপিড। ফসফোলিপিড ওইখানে পড়ছিলাম যে কমপ্লেক্স, আমি ওখানে ডিটেলস পড়াইনি কারণ আমি এখানে পড়াবো এই জন্য। তো ফসফোলিপিড কি নিয়ে গঠিত দেখো তো, কি কি আছে এটার মধ্যে? আছে হলো তোমার ফ্যাটি অ্যাসিড, অ্যালকোহল, মানে মোস্ট কথা লিপিডের মধ্যে আপু ফ্যাটি অ্যাসিড থাকবে। হ্যাঁ বলো। আপু, আগের প্রশ্নটার অ্যান্সার শুনতে পাইনি নেটওয়ার্কের সমস্যার কারণে। আচ্ছা, আগের কোশ্চেনটা হলো সিম্পল লিপিড পড়াইলাম না আমি একটু আগে, তখন আমি আসলে তোমাদের পড়ানো থেকেই কোশ্চেন করবো। আমি দেখবো তোমরা আসলে মনোযোগ দিয়ে শুনতেছো নাকি ঘুমাইতেছো সবাই। আচ্ছা, সিম্পল লিপিডের অ্যান্সার হবে, দেখো আমি তোমাদের দেখাই একদম প্রথম থেকে। দেখো কি বলছিলাম, নিউট্রাল ফ্যাট, টিজি এক্সাম্পল। আর ওয়াক্সারটা কি ছিল? কোলেস্টেরল এস্টার, ভিটামিন এ এস্টার, ভিটামিন ডি এস্টার। হ্যাঁ, তো এখানে আমি বলছি যে হোয়াট আর দ্য এক্সাম্পলস অফ সিম্পল লিপিড। তো কি হবে? টিজি আর কোলেস্টেরল এস্টার। বুঝতে পারছো এবার যে কোশ্চেন করছিলাম? জি আপু। এখন আসো ফসফোলিপিড। ফসফোলিপিডটা হলো, আচ্ছা আমি তাড়াতাড়ি বইলো, হ্যাঁ, কারণ আমি নিজেরটা নিজে বুঝতে পারতেছি না, আমি তাড়াতাড়ি যাচ্ছি না আস্তে আস্তে বলতেছি। কোনো না আপু, বলেন আপনি। প্রবলেম হলে অবশ্যই বললো, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, আমি পড়া শুরু করি। ফসফোলিপিডটা হলো ফ্যাটি অ্যাসিড আর অ্যালকোহল। তো অ্যালকোহলের সাথে কি কি থাকবে দেখো, থাকবে হলো তোমার ফসফরিক অ্যাসিড আর প্লাস মাইনাস নাইট্রোজেনাস বেস। এখানে প্লাস মাইনাস কেন দেওয়া হয়েছে? অনেক সময় নাইট্রোজেনাস বেস থাকে, আবার অনেক সময় থাকে না। দেখো খুব, এটা হলো 2টা টাইপস আছে, হ্যাঁ, 2 টাইপস। একটা হলো গ্লিসারোফসফোলিপিড, একটা হলো স্পিঙ্গোফসফোলিপিড, ঠিক আছে? স্পিঙ্গোফসফোলিপিডের অ্যালকোহলটার নাম কি থাকবে? ওর নাম অনুসারেই থাকবে, কি থাকবে? স্পিঙ্গোসাইন। আর গ্লিসারোফসফোলিপিড যেটা আছে ওটা ওর নাম অনুসারে আর কি একটু থাকবে, যে গ্লিসারো লেখা ওখানে একটা এল লাগাই দিবা, তখন দেখো কি হয়। তার মানে গ্লিসারোফসফোলিপিডের অ্যালকোহলটা থাকবে হলো গ্লিসারল, আর স্পিঙ্গোফসফোলিপিড যেটা আছে ওটার অ্যালকোহলটা থাকবে স্পিঙ্গোসিন। হ্যাঁ, তো
তো দেখো আমরা ইজিলি কিন্তু এটা বলতে পারবো এখন স্ট্রাকচারটা গ্লিসারোফসফোলিপিডের কি কি, যেমন ফ্যাটি অ্যাসিড অ্যালকোহলের জায়গায় আমরা কি দিব, গ্লিসারল। ফসফরিক অ্যাসিড থাকবে প্লাস মাইনাস নাইট্রোজেনাস বেস। দেন আবার একই রকম ভাবে স্পিঙ্গোফসফোলিপিড যেটা আছে ওটার মধ্যে আমরা ফ্যাটি অ্যাসিড দিলাম, তো অ্যালকোহলের ওই জায়গাটা কি হবে, স্পিঙ্গোসিন। হ্যাঁ, স্পিঙ্গোসিনটা হবে, দেন হবে ফসফরিক অ্যাসিড প্লাস মাইনাস নাইট্রোজেনাস বেস। খুব ইজিলি দুটার স্ট্রাকচারই জানা যায়, এই জন্য আমি লিখে রাখছি যে অ্যালকোহলটা জাস্ট চেঞ্জ করবা আর ফসফোলিপিডের যা থাকবে সেম। দেখো গ্লিসারোফসফোলিপিড তাহলে কি, গ্লিসারোফসফোলিপিডের চেয়ে তোমার উইথ নাইট্রোজেনাস বেস, আমি একটা বলছিলাম এখানে যে প্লাস মাইনাস, তারা তোমাদের নোট বলি, এখানে বলছে যে প্লাস মাইনাস, এই চিহ্নটার মানে হলো যে তোমার নাইট্রোজেনাস বেস থাকতেও পারে আবার নাও থাকতে পারে। যেমন নাইট্রোজেনাস বেস থাকলে উইথ নাইট্রোজেনাস বেস, তখন গ্লিসারোফসফোলিপিড গুলোকে কি বলা হয় দেখো, ফসফোটিডাইল কোলিন। হ্যাঁ, ফসফাটিডাইল কোলিন, ফসফাটিডাইল ইথানল অ্যামাইন, ফসফাটিডাইল সেরিন। আর উইদাউট, যদি উইদাউট বলি, উইদাউট নাইট্রোজেনাস বেস সেটা হলো ফসফাটিডিক অ্যাসিড। এটা জিজ্ঞেস করবে, এটা যেন মনে থাকে। আরেকটা জিনিস জিজ্ঞেস করে এখান থেকে যে ফসফাটিডাইল কোলিনের আরেকটা নাম কি, এটা হলো লেসিথিন। হ্যাঁ, লেসিথিনটা এখন বলবে তোমাকে, ফসফাটিডাইল কোলিনও বলতে পারে, আবার বলবে যে লেসিথিন যে বললো আসলে এটা কোথায় প্রেজেন্ট থাকে আমাকে বলো তো, তখন বলবা যে এটা সেল মেমব্রেনে প্রেজেন্ট থাকে। মনে থাকবে? জি আপু। আচ্ছা, তারপর ফসফাটিডাইল ইথানল অ্যামাইন, এটারও একটা নাম আছে, এটার নাম হলো সেফালিন, সিই। আচ্ছা আমি লিখে দিই, একটা হলো ফসফাটিডাইল কোলিন যেটা ছিল ওটা হলো লেসিথিন, LECITHIN, লেসিথিন। আর যেটা ছিল অ্যামাইনের, এটা হলো ফসফাটিডাইল ইথানল অ্যামাইন, এটা হলো তোমার সেফালিন, CEPHALI, সেফালিন। আচ্ছা, দেন হলো উইদাউট নাইট্রোজেনাস বেস যেটা আছে এটা ফসফাটিডিক অ্যাসিড, এটা এভাবে বললেই হবে। এগুলা এরকম ভাবে তোমার জিজ্ঞেস করে না, ওই জাস্ট ওগুলা জিজ্ঞেস করে যে এগুলার নাম কি, এনাদার নাম কি, এটা কোথায় প্রেজেন্ট থাকে। আচ্ছা, স্পিঙ্গোফসফোলিপিড দেখো, স্পিঙ্গোফসফোলিপিডটা কি, আপু একটু লিসিথিনের মানে কোথায় প্রেজেন্ট থাকে তার একবার একটু বলে দেবেন? এটা হলো সেল মেমব্রেনে প্রেজেন্ট থাকে। এখানে কিন্তু অনেক ফসফোলিপিড আছে জানো, গ্লাইকোলিপিড বা ফসফোলিপিড গুলা যেটা আছে ওটা নার্ভাস সিস্টেমে বেশি, সবচেয়ে বেশি প্রেজেন্ট থাকে লিপিড হলো নার্ভাস সিস্টেমে। হ্যাঁ, নার্ভাসের যে টিস্যু গুলো আছে ওগুলোর মধ্যে। কিন্তু এই একটা জিনিস এখন বললাম ফসফাটিডাইল কোলিন, এটা তোমার প্রেজেন্ট থাকবে সেল মেমব্রেনে, এটা মনে রাখবা, এটা জিজ্ঞেস করবে। আচ্ছা, স্পিঙ্গোফসফোলিপিড হলো তোমার ফ্যাটি অ্যাসিড, স্পিঙ্গোসিন, আমি তো বলছি ওই সময় অ্যালকোহলের নাম থাকবে ওটা, আর ফসফরিক অ্যাসিড প্লাস নাইট্রোজেনাস বেস। হ্যাঁ, তো প্লাস নাইট্রোজেনাস বেস, এই নাইট্রোজেনাস বেসটাকে বলা হয় কোলিন। হ্যাঁ, আর ফ্যাটি অ্যাসিড প্লাস স্পিঙ্গোসিন যেটা আছে এই দুটাকে নিয়ে বলা হয়, এই যে এই দুটাকে বলা হয় সেরেমাইড, ই আর সেরেমাইড, CEREMIDE, এগুলো সেরেমাইড। এই ফ্যাটি অ্যাসিড আর স্পিঙ্গোসিন এই দুটাকে নিয়ে বলা, এটা দুটাকে একসাথে বলা হয় সেরেমাইড। এটা জিজ্ঞেস করে যে সেরেমাইড বলতে কি বলছো, বা তুমি ফ্যাটি অ্যাসিড আর স্পিঙ্গোসিন দুটাকে একসাথে কি বলে, এরকম জিজ্ঞেস করে। আর ফসফরিক অ্যাসিড নাইট্রোজেনাস বেস তো বললামই। তো এটার এক্সাম্পল যদি জিজ্ঞেস করে তখন কি বলবা, স্পিঙ্গোমায়োলিন, মাইলিন বলে এটাকে, আবার গ্লাইকোলিপিডও এটার এক্সাম্পল হতে পারে। তো তোমাকে নর্মালি গ্লাইকোলিপিডও চলে যেতে পারে, আবার টিচাররা অনেক সময় আইটেম এটা জিজ্ঞেস করে যে স্পিঙ্গোমায়োলিন কি, আমাকে জিজ্ঞেস করছিল স্পিঙ্গোমায়োলিনটা কি, তখন আমি বলছিলাম যে ম্যাম আসলে তো এটা পড়ি নাই, কিভাবে বলবো। তো এরপরে বলে ম্যাম বলে দিছিল আর কি, এটা হলো তোমার বায়োলজিক্যাল মেমব্রেন আর মাইলিন শীট একসাথে মিলে যেটা হয় ওটাকে বলা হয় স্পিঙ্গোমায়োলিন, এটা ধরবে। হ্যাঁ, তারপরে আসো ফাংশন। আপু ফাংশন, স্পিঙ্গোমাইলিনটা একটু আরেকবার বলবেন? আচ্ছা, স্পিঙ্গোমায়োলিন আমি বলি, ইংলিশে বলি, স্পিঙ্গোমায়োলিন কনস্টিটিউট অফ বায়োলজিক্যাল মেমব্রেন এন্ড মাইলিন শীট। আচ্ছা, আমি স্পিঙ্গোমায়োলিন কনস্টিটিউট, আচ্ছা দাঁড়াও বলতেছি, লিখে দিচ্ছি, কনস্টিটিউয়েন্ট অফ বায়োলজিক্যাল মেমব্রেন এন্ড মাইলিন শীট, এটা মনে রাখবে, এগুলো মুছে দিই। আচ্ছা দেখো এটা মাইলিন, আচ্ছা স্পিঙ্গোমায়োলিন আমি আবার বলি, স্পিঙ্গোমায়োলিন হলো কনস্টিটিউয়েন্টস অফ বায়োলজিক্যাল মেমব্রেন এন্ড মাইলিন শীট, এটা। এখন আসো যে ফাংশন অফ ফসফোলিপিড, ফসফোলিপিডের ফাংশনটা কি, এটা একদম মানে রিটেনের জন্য খুবই ইম্পর্টেন্ট, একদম সিরিয়ালি বলবা, মানে আগে পরে বলবা না, সিরিয়ালি যেভাবে আছে ওইভাবে বলবা। আমাদের ম্যাম এটা বলছিল, তো প্রফে একজনকে ধরছিল আর কি,
ম্যামই আর কি তোমাদের তো অনেকটা, তোমরা তো জানো না আসলে প্রফ কেমনে হবে, জানবা আসলে জানবা এটা, যে অনেকগুলো কার্ড থেকে কার্ডের মধ্যে লেখা থাকে যে ফসফোলিপিড থাকলে ফসফোলিপিড থেকে যা ইচ্ছা তাই কোশ্চেন করবে, বা কোনো কোশ্চেন স্পেসিফিক ভাবে দেওয়া থাকে। তো স্পেসিফিক ভাবে অনেক কোশ্চেন দেওয়া থাকে, বাট ওনাদের মন মতো জিজ্ঞেস করে। তো এটা যদি জিজ্ঞেস করে যে ফাংশন অফ ফসফোলিপিড, তখন এটা তুমি সিরিয়ালি বলবা, বা এটা রিটেনের সময় আসে তখন সিরিয়ালি লিখবা। তাহলে দেখো কি, দে আর দ্য স্ট্রাকচারাল কম্পোনেন্ট অফ বায়োলজিক্যাল মেমব্রেন, স্ট্রাকচারাল কম্পোনেন্ট অফ বায়োলজিক্যাল মেমব্রেন গেল। তারপর হলো ডাইপালমিটাল লেসিথিন ইজ এ লাং সার্ফেক্টেন্ট হুইচ হেল্পস ইন এক্সপানশন অফ লাং। এখান থেকে তোমাকে কিছু জিজ্ঞেস করবে যে ডাইপালমিটাল বলতে তুমি কি বুঝছো, এটা কি। আমরা কিন্তু একটু আগে পড়ে আসছি না যে লেসিথিন, লেসিথিন কোথায় পড়ছিলাম, এটার একটা নাম কি ছিল, ফসফাটিডাইল কোলিন, ঠিক আছে। তো তোমাকে এভাবে ডিপিপি সিও বলতে পারে, আবার তোমাকে বলতে পারে যে ডাইপালমিটাল লেসিথিন যে বললা এটার আরেকটা নাম তুমি কিভাবে বলতে পারো, তখন বলবা যে ডাইপালমিটাল লেসিথিন না বলে বলবা ফসফাটিডাইল কোলিন, ওই তো লেসিথিনের আরেকটা নাম, এভাবে জিজ্ঞেস করতে পারে। আর এটা খুবই ইম্পর্টেন্ট একটা ফাংশন, এটা মনে রাখতেই হবে, মানে বলতেই হবে এটা। এটা হলো তোমার সারফেক্টেন্ট হিসেবে কাজ করে আর কি, হেল্প করে হলো তোমার লাং এর এক্সপানশনে। তো এটা কি করে মেইনলি, এটা হলো তোমার, এটা মনে রাখবা যে সারফেস টেনশনটাকে কমাবে, ঠিক আছে, লাং এর। আর হলো তোমার সারফেস এরিয়াটাকে বাড়াবে। তো সারফেস এরিয়া যদি বাড়ায়, একটা জিনিস তুমি দেখো, বেলুন বেলুন যদি চুপসে থাকে তুমি কি করবা, ওটার ভিতর বেশি পানি ঢালতে পারবা, পারবা না। তুমি যদি বেলুনটাকে ফুলাও তারপর যদি পানিটা দাও, অবভিয়াসলি তুমি অনেকটা পানি, ধরো একটা গ্লাস পানি নিলা, তুমি চুপসে বেলুনের মধ্যে হাফ গ্লাস আটলো, হ্যাঁ, আর তুমি যখন ওটা ফুলালা এক গ্লাস তো দিলা, আবারও কতগুলা দেওয়া যাচ্ছে, এরকম হলো। তো সারফেস এরিয়াটাকে বাড়ায়, এভাবে মনে রাখবে যে লাংটা আসলে বেলুনের মতোই কিন্তু, হ্যাঁ। তো এই সারফেক্টরটা কি করে, সেটা করে হলো তোমার সারফেস টেনশনটাকে কমায়। এগুলা নিয়ে তুমি ফিজিওলজিতে অনেক যখন তোমাদের করাবে, এই যে প্র্যাকটিক্যাল করাবে, তখন বলবে, দেখবা এগুলা কোশ্চেন, প্র্যাকটিক্যালের কোশ্চেন, এটা অনেক ইম্পর্টেন্ট সারফেক্টেন্ট। তো অ্যানাটমিকেও পড়বা। তো এটা মনে রাখবা সবসময় যে সারফেস টেনশন এসটি কমাবে আর সারফেস এরিয়াটাকে বাড়াবে। এটা হলো ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে গেল, ও এরপর হলো তোমার ইট অ্যাক্ট এজ এ সেকেন্ড মেসেঞ্জার। সেকেন্ড মেসেঞ্জার তোমরা কখন করবে, এন্ডোক্রাইন যখন করবা, দেখবা ফিজিওলজিতে অনেক কার্ড, অবশ্যই তোমরা কার্ড গুলোর নাম পড়ছো প্রথমেই। তো ওইখানে গেলে তোমরা হরমোনের যে তোমাদের থাকে, কাজ থাকে, ওই ওখানে তোমার সেকেন্ড মেসেঞ্জার আর কি পড়তে পারবা, পড়বা। তখন ওইখানে আর কি ফসফোলিপিডটা কাজ করে সেকেন্ড মেসেঞ্জার হিসেবে। আচ্ছা, তারপর তোমার ইট হেল্পস ইন ট্রান্সমিশন অফ নার্ভ ইম্পালস। তোমাদের তোমরা তো পড়ে আসছো না, ইন্টারমিডিয়েটে পড়ে আসছো যে আমাদের নিউরন থাকে, নিউরন থেকে কি ইম্পালসটা আমাদের পুরো শরীরে যায় না, যে মোটর তারপর সেন্সরি এরকম। আমি অ্যানাটমিতে ঢুকে যাচ্ছি, যাই হোক। ওই ওই নার্ভ ইম্পালসটা ক্যারি করে এই ফসফোলিপিডের ফাংশন একটা, হ্যাঁ। তারপরে ইট হেল্পস ইন ব্লাড কোয়াগুলেশন, ব্লাড কোয়াগুলেশনের জন্য এটা দরকার হয়। তোমরা যখন আবার ব্লাড কোয়াগুলেশনে যে 12টার মতো আর কি করতে হয়, ফ্যাক্টর পড়তে হয়, তখন ওখানে পাবা আর কি ব্লাড কোয়াগুলেশনে মানে ফসফোলিপিডের অনেক গুরুত্বপূর্ণ আছে, ভূমিকা আছে। আচ্ছা, তারপর লিপোপ্রোটিন ফর্মেশন। ফসফোলিপিড না হলে আমার মনে হয় না লিপোপ্রোটিন কোনো ফর্মেশন করবে, মানে এটা তোমার ইসের মধ্যে যে শেলটা থাকে, মানে বলে না যে শামুকের খোলস টাইপের, খোলসের উপরটায় আর কি ফসফোলিপিড থাকে। তো ওইটা যদি লিপোপ্রোটিন, মানে লিপোপ্রোটিন ফর্মেশনের জন্য ফসফোলিপিডটা খুবই দরকারি। আচ্ছা, এগুলা সিরিয়ালি মনে রাখবা। তারপর আসো তোমাদের আপু জন্য একটা কোশ্চেন। একটু বলেন তো, সেকেন্ড মেসেঞ্জার। শুনতে পাচ্ছি না, একটু বলবা তুমি আবার। আপু আমি হচ্ছে আপু আপু সেকেন্ড সেকেন্ড মেসেঞ্জারটা মেসেঞ্জারটা বুঝি নাই, সেকেন্ড সেকেন্ড মেসেঞ্জার নিয়ে মেসেঞ্জারটা কি যেন বলতে বলেছে? বলছি। ও, সেকেন্ড মেসেঞ্জার হলো যেমন কতগুলো থাকে হলো তোমার ডিরেক্টলি কাজ করে, আর কিছু আছে তোমার একটা ইসের সাথে, রিসেপ্টরের সাথে বাইন্ড করে কাজ করবে, হ্যাঁ। তখন তোমার সেকেন্ড মেসেঞ্জার আর কি এগুলা কাজ করে রিসেপ্টরের সাথে বাইন্ড করে। এটা তোমরা ফিজিওলজিতে পড়বা, এখন না। এটা হলো তোমার, দেখো একটা হরমোন, হরমোনের কাজটা কি, একটা হরমোন কিভাবে কাজ করতেছে। লাইক ধরো পিটুইটারি, পিটুইটারি থেকে কিভাবে স্টিমুলেশন আসতেছে অন্য জায়গায়, বা থাইরয়েড, আমরা বলি না যে অনেক সময় থাইরয়েড কি বলে থাইরয়েড অনেক সময় ফুলে যায়, অনেক সময় অনেকে অনেকে প্রবলেম হয় থাইরয়েডে। তো ওইটা কেন হয়, হরমোনের প্রবলেমের জন্য তো হয়। তো ওই হরমোন যাতে রেগুলেট, মানে রেগুলেশন হয় ঠিক মতো, তো ওইখানে আর কি সেকেন্ড মেসেঞ্জার হিসেবে কাজ করে হলো ফসফোলিপিড। এই জন্য বলা হয়েছে যে ইট অ্যাক্ট এজ এ সেকেন্ড মেসেঞ্জার। এটা আরো বিস্তারিত পড়বা, এখন লাগবে না, এখানে জিজ্ঞেস করেও না, জাস্ট এগুলার নাম জানতে পারলে হয়েছে। কিন্তু 2 নাম্বারটা একটু ডিটেলস জিজ্ঞেস করে যে সারফেক্টেন্ট বলতে কি বুঝো, এটা কি করে, এই যে এক্সপানশন করলো এটা কি করবে মেইনলি, এটা মনে রাখো। তারপরে আসো কোশ্চেন তোমাদের জন্য, দেখি কে পারে। হোয়াট ইজ দ্য অ্যানাদার নেম অফ
ডাইপালমিটাল লেসিথিন, এটা আমি বলছি। এখন বলো তোমরা কেউ একজন বা। আপু ডাইপারমিথাইল ডাইপালমিথাইল ফোরলিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো পারছো মাশাআল্লাহ। আচ্ছা এটাই ছিল, 1 নাম্বারটা হবে অ্যান্সার। এটা হবে কি অ্যান্সার, তার আমি টিক করে দিই। এটা অ্যান্সার হবে, যেহেতু ডাইপালমিটাল লেসিথিন, লেসিথিনের আরেকটা নাম হলো ফসফাটিডাইল কোলিন, এই জন্য এটা হবে এটার অ্যান্সার। ঠিক আছে, গ্লাইকোলিপিড তো আসলে ডাইপালমিটাল লেসিথিন আসে না, এটা তো হয় না। ফসফাটিডাইল সেরিন তো আলাদা একটা নাম, এটা তো আসলে এটা হয় না। তো এরকম করে নৈমিত্তিক তোমাদের ট্রু ফলস আসবে, তখন 1 নাম্বারটা ট্রু হবে, বাকি সবগুলো ফলস হবে, এরকম করে দিবা। আচ্ছা তারপর হলো তোমার লিপিড প্রেজেন্ট, এই যে আমি একটু আগে বলছি না যে ওটা সেল মেমব্রেনে তোমার থাকে, প্রেজেন্ট ইন দ্য সেল মেমব্রেন, ওটা সেল মেমব্রেনে থাকে, নার্ভাস টিস্যুতেও থাকে। দেখো লেসিথিন, স্যাফালিন, স্ফিঙ্গোমায়ালিন, সেরেবোস সেরেবোসাইটস, তারপর হলো গ্যাংলিওসাইট। ঠিক আছে, তো লিপিড তোমাদের জিজ্ঞেস করতে হবে, এটা ভাইভাতে জিজ্ঞেস করে, রিটেন তেমন আসে না, এটা ভাইভার কোশ্চেন। ভাইভাতে জিজ্ঞেস করতে পারে যে লিপিড নার্ভাস টিস্যুর মানে কোথায় কোথায় প্রেজেন্ট থাকে, মানে কোন কোন লিপিড গুলো প্রেজেন্ট থাকে নার্ভাস টিস্যুতে, তখন তুমি বলবা লেসিথিন, স্যাফালিন, তারপর হলো তোমার স্ফিঙ্গোমায়ালিন, সেরেবোসাইট, তারপর গ্যাংলিওসাইট, এগুলা। আসো তারপর হলো লিপোপ্রোটিন। হ্যাঁ, লিপোপ্রোটিনটা কি? লিপোপ্রোটিনটা হলো তোমার স্পেরিক্যাল ম্যাক্রোমোলিকিউল কমপ্লেক্স অফ লিপিড, মানে এটার মধ্যে অনেক লিপিড থাকবে, তোমার কি থাকবে, স্পেসিফিক প্রোটিনও থাকবে এটার সাথে। হ্যাঁ, লিপিড আর প্রোটিন নিয়ে যেটা হয় সেটা হলো তোমার লিপোপ্রোটিন। দেখো নামের সাথে বোঝা যাচ্ছে লিপোপ্রোটিন মানে লিপিড আর প্রোটিন। তো এটার জন্য আমি একটা ছবি রাখছি, দেখো এই ছবিটা আমি আমার আঁকা, অবশ্য খুব ভালো না। তো এরকম করে তোমাদের পরীক্ষার মধ্যে আঁকতে হবে, ঠিক এরকম যেভাবে কালার গুলো দেওয়া আছে, কালার কোনো চেঞ্জ করা যাবে না। আর এরকম স্ট্রাকচারেই ছবিটা আঁকতে হয় আমাদের, মানে এরকম ভাবে শিখাইছে প্রফে, আমরা এরকম ভাবেই আর প্রফের জন্য এরকম ভাবেই শিখছি। দেখো লিপোপ্রোটিনের দেখো ফসফোলিপিড প্রথমেই আছে, একদম সাদা সাদা মাথাগুলা, মানুষ এঁকেছিলাম আমি 2টা হাত দিয়ে, ওটা হলো তোমার ফসফোলিপিড ছিল, এই যে এগুলা ফসফোলিপিড, এই যে এগুলা। হ্যাঁ, সবুজ গুলো। আর হলুদ যেটা আছে একদম, ওটা হলো আনএস্টেরিফাইড কোলেস্টেরল, বা এটাকে বলা হয় ফ্রি কোলেস্টেরল। হ্যাঁ, আরেকটা হলো তোমার কোলেস্টেরল এস্টার। হ্যাঁ, কোলেস্টেরল এস্টারটা হলো তোমার এই যে এখানে, এটা হলো কোলেস্টেরল এস্টার। জিজ্ঞেস করো কোলেস্টেরল এস্টার কি নিয়ে গঠিত, কোলেস্টেরল আর ফ্যাটি অ্যাসিড দুইটাই থাকে, এই জন্য এটাকে বলা হয় কোলেস্টেরল এস্টার। এই লাল গুলা যেগুলা, ওটা হলো কোলেস্টেরল এস্টার। আর ট্রাইএসিল গ্লিসারল যেটা আছে, ওটা হলো তোমার 90%ই থাকে ট্রাইএসিল গ্লিসারল। তো এই জন্য এটা অনেক বেশি পরিমাণে থাকে, দেখে দেখো কতটা জায়গা জুড়ে, পুরোটা জায়গায় কিন্তু ট্রাইএসিল গ্লিসারল। ঠিক আছে, এইটা তোমাদের, এটা অনেক ইম্পর্টেন্ট, তোমাদের শর্ট নোট আসে যে লিপোপ্রোটিনের শর্ট নোট লিখো, তখন তোমরা কি লিখবা, তখন লিখবা যে ডেফিনিশনটা লিখবা, তারপরে ছবিটা মাস্ট, ছবিটা দিলে তোমাকে ওইখানে মানে পাস থাকে, তো একটা কোশ্চেন তোমাকে 4 দিতে বাধ্য, ছবি দিয়ে, তারপর কম্পোজিশন, ডেফিনেশন, এগুলো যদি তুমি ঠিক মতো লিখো 4 দিতে বাধ্য। আচ্ছা, তারপরে লিপোপ্রোটিনটা তুমি বুঝলা যে লিপোপ্রোটিন লিপিড আর প্রোটিন নিয়ে। হ্যাঁ, তো এটার মধ্যে একটি স্পেসিফিক প্রোটিন থাকে যেটাকে বলা হয়, নাম দেওয়া হয়েছে অ্যাপোপ্রোটিন বা অ্যাপোলিপোপ্রোটিন। ঠিক আছে, এটার কম্পোজিশনটা দেখো, কম্পোজিশনটা ম্যাডামরা জিজ্ঞেস করে ভাইভাতে, বলে যে লিপিড কোর আর একটা সেল থাকে, ওই যে বললাম না তোমার খোলসের মতো, ওইটা আর কি। তো লিপিড কোরটা কি নিয়ে গঠিত দেখো, টিজি মানে ট্রাইসাল গ্লিসারল আর হলো কোলেস্টেরল এস্টার, তার মানে কোনটা, এই যে ট্রাইসাল গ্লিসারল, এই যে ট্রাইসাল গ্লিসারল আর কোলেস্টেরল, তার মানে এই যে এই জায়গাটা, এটাকে বলা হয় তোমার লিপিড কোর। ঠিক আছে, আর এই বাকি যে মানে খোলসের মতো যে অংশটা কেটে সে, এটা হলো ফসফোলিপিড, আনএস্টেরিফাইড কোলেস্টেরল থাকে, ওটা হলো সেটা। এই যে এখানে অ্যাপোলিপোপ্রোটিন থাকে, অ্যাপোলিপোপ্রোটিন হলো যে এটা, এই যে এটা। আচ্ছা, তারপর হলো তোমার এটার ফাংশন পড়ি আমরা, এটা ফাংশনটা মাঝে মাঝে ধরে, ওরকম ভাবে ধরে না, আবার অনেক সময় ধরে। লিপোপ্রোটিন, লিপোপ্রোটিনের ফাংশন বলো, তখন দেখবা যে লিপিড যে কম্পোনেন্ট গুলো আছে সেগুলো তোমার প্লাজমাতে মানে সলিবল রাখে। হ্যাঁ, কিপ দেয়ার লিপিড কম্পোনেন্ট, মানে লিপোপ্রোটিনটা এরকম যে লিপিড আর প্রোটিন দুইটাই থাকে, তো ওটার মধ্যে যে লিপিড কম্পোনেন্ট আছে ওটা তোমার প্লাজমার মধ্যে সলিবল রাখবে। হ্যাঁ, আর ট্রান্সপোর্ট করবে হলো লিপিড কন্টেন্ট তোমার টিস্যু থেকে একদম প্লাজমাতে। মানে টিস্যুর মধ্যে চলে যাবে, প্লাজমা থেকে তো টিস্যুতে যায় না, সেলের আর কি, যে কথা বলছো ওইটা। তো কি করবে দেখো, আবার বলতেছি লিপোপ্রোটিন কিপ দেয়ার লিপিড কম্পোনেন্ট সলিউবল ইন প্লাজমা, তার মানে লিপোপ্রোটিন প্রোটিনের অংশটা না, লিপিড কম্পোনেন্ট যেটুকু আছে ওইটা প্লাজমাতে সলিউবল রাখবে। আর ট্রান্সপোর্ট লিপিড কন্টেন্ট, এটা হলো তোমার টিস্যু থ্রু দ্য প্লাজমা, মানে টিস্যু থেকে মানে প্লাজমা থেকে টিস্যুতে নিবে আর কি, ট্রান্সপোর্ট করবে লিপিড কন্টেন্ট গুলো। তারপরে দেখো টাইপস,
এটা হলো টাইপস বলতে এখানেও পড়বে, আবার লিপোপ্রোটিনের তোমার মেটাবলিজম যখন পড়াবে তখন তোমাদের এগুলো আর কি আবার পড়ানো হবে, যে প্রোটিনের জন্য প্রোটিন পড়তে গেলে এগুলো পড়ানো হবে ডিটেলসে অনেক, যে কাইলোমাইক্রন কোথা থেকে কোথায় যাবে, কিভাবে তোমার মেটাবলিজম হবে, ওগুলো আর কি এখানে লাগবে না। এখান থেকে যা জিজ্ঞেস করে কি জানো, এখান থেকে জিজ্ঞেস করে যে প্রোটিন আমাকে বলো যে মোস্ট ডেন্স, মানে ডেন্স তোমার কি লিপোপ্রোটিন কোনটা, এটা জিজ্ঞেস করে মোস্ট ডেন্স। হ্যাঁ, তখন এটা বলবো যে দেখো যেহেতু এখানে লেখাই আছে হাই ডেন্সিটি লিপোপ্রোটিন, তখন এসডিএল অবভিয়াসলি এটাই হবে, কারণ এটার মধ্যে তোমার প্রোটিন বেশি থাকে, হ্যাঁ লিপিডটা অনেক কম থাকে। এই জন্যই কিন্তু এটাকে বলা হয় যে অনেক ভালো এসডিএল। এসডিএল কেন ভালো বা এলডিএল কেন খারাপ, বলে লিপোপ্রোটিন কোনটা, তখন আর কি বলতে হবে যে ভালোটা হলো এসডিএল, খারাপটা হলো এলডিএল। প্রথম দেখো অ্যাকর্ডিং টু দ্য ডেন্সিটি অফ প্রোটিন যেহেতু বলছে, তো ডেন্সিটি মানে হলো তোমার ওটার ভিতরে প্রোটিনটা অনেক কম থাকবে, একদম প্রথম থেকে আসছে ডেন্সিটি অফ প্রোটিন, তার মানে কি কাইলোমাইক্রন অনেক কম থাকবে। হুম, তারপরে তোমার সরি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে প্রোটিনটা তোমার কম থাকবে। তারপর ভেরি লো বিএলডিএল যেটা আছে ওটার ভিতরেও প্রোটিনটা তুলনামূলক কমবে, মানে প্রোটিনটা আর কি তোমার আহ একটু একটু করে বাড়বে, সরি কাইলোমাইক্রন সবচেয়ে বেশি থাকবে, তারপরে তোমার বিএলডিএল একটু বাড়বে, তারপরে তোমার লো ডেন্সিটি লিপোপ্রোটিন এটার মধ্যে তোমার এভারেজ, আর হাই ডেন্সিটি লিপোপ্রোটিন যেটা আছে ওটার মধ্যে প্রোটিনের পরিমাণ অনেক বেশি থাকে, লিপিডটা কম থাকে। এটা মনে রাখবা। আমি আবার লিখে দিচ্ছি, এই যে এইটা এসডিএল, এখানে তোমার প্রোটিনটা কি থাকবে বেশি, ইনক্রিজ, আর লিপিডটা কি থাকবে, লিপিডটা থাকবে কম। এটা মনে রাখবা। তার মানে মোস্ট ডেন্স কোনটা, এসডিএল। এটা জিজ্ঞেস করে মোস্ট ডেন্স কোনটা, এসডিএল। হ্যাঁ, দেখো হুইচ লিপোপ্রোটিন ইজ মোস্ট ডেন্স, এখন আবার একটু অ্যান্সার। বলেন। SDL. ডিএল আপু। ভেরি গুড, মাশাআল্লাহ, অনেক ভালো পারছো। তার মানে এটা এসডিএল। কেউ কিছু বলতেছিল, কিছু বোঝুন না এরকম? আপু ওই যে ডেনসিটির ব্যাপারটা আবার একটু আপু ক্লিয়ার করলে ভালো হতো, নেটওয়ার্কের কারণে আপু শুনছি না আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলতেছি দাঁড়াও। অ্যাকর্ডিং টু দ্য ডেন্সিটি অফ প্রোটিন, প্রোটিনের ডেন্সিটি অনুযায়ী, মানে একদম প্রথমটা হলো অনেক কম, তারপরটা একটু বাড়বে, তারপরটা একটু বাড়বে, তারপরটা একবার বেশি বাড়বে, তার মানে লিপিডের উল্টা হবে, তাই না? তো কাইলোমাইক্রনে কি থাকবে, প্রোটিনের ডেন্সিটি অনেক কম থাকবে, কিন্তু লিপিডটা কি থাকবে, অনেক বেশি থাকবে। আর বিএলডিএল কি হবে, বিএলডিএল হলো তোমার প্রোটিনটা একটু, প্রোটিন ডেন্সিটিটা তোমার একটুখানি বাড়বে, লিপিডটাও তোমার একটুখানি কমবে। হ্যাঁ, তারপরে তোমার কি হবে, যে লো ডেন্সিটি লিপোপ্রোটিন যেটা ওটা হলো অ্যাভারেজ থাকে, মানে মনে করো তুমি 50% প্রোটিন দিলাম, আবার 50% তোমারই দিলাম, মানে লিপিড থাকবে এরকম টাইপের। আর হাই ডেন্সিটি যেটা বলছে সেটার মধ্যে তোমার হাই ডেন্সিটি, যেহেতু ডেন্সিটি অফ প্রোটিনের অনুযায়ী তোমার লিপোপ্রোটিনের ফাংশনটা হয়েছে, সেহেতু হাই ডেন্সিটি লিপোপ্রোটিন যেহেতু বলছে, সেহেতু এখানে প্রোটিনটা সবচেয়ে বেশি থাকবে আর লিপিড থাকবে অনেক কম। যেহেতু লিপিড আমাদের জন্য অনেক করে হার্টের রোগ হয় না অনেকে, তারপরে তোমার যে করোনারি আর্টারি ডিজিজ যেগুলো হয় ওগুলা মেনলি কেন কেন হয়, ওগুলা কিন্তু এই লিপিড ফ্যাট জাতীয় খাবার বেশি খায় দেখে তো মানুষের অনেক রোগ হয়ে যায়। হ্যাঁ, তো এই জন্য এসডিএলটাকে ভালো বলা হয়, কারণ এটার ভিতরে লিপিডটা অনেক কম থাকে, প্রোটিনের পরিমাণ বেশি থাকে। এবার বুঝছো? আপু জি আপু বুঝতে পারছি। আপু কাইলোমাইক্রনসে তাহলে কি হাইয়েস্ট লিপিড থাকে, মানে সবচেয়ে হ্যাঁ বেশি? হ্যাঁ হ্যাঁ, সবচেয়ে বেশি। তোমার যদি আবার জিজ্ঞেস করে যে সবচেয়ে বেশি লিপিড কোনটাতে থাকে, তখন অবভিয়াসলি কাইলোমাইক্রন, মানে সিএম, এটাকে সংক্ষিপ্তে বলা হয় আর কি, কাইলোমাইক্রন বলবা। ঠিক আছে? জি আপু, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা পড়বো ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি অ্যাসিডটা কি? এটা হলো তোমার কার্বক্সিল গ্রুপ কন্টেনিং অর্গানিক অ্যাসিড। হ্যাঁ, একটা অর্গানিক অ্যাসিড। হ্যাঁ, এটা হলো কার্বক্সিল গ্রুপ থাকে। তো কার্বক্সিল গ্রুপ শুধু যে থাকবে এরকম না, এটার মধ্যে তোমার হাইড্রোকার্বন চেন থাকে একটা, ওটা হলো তোমার, কেন এটাকে অ্যাম্ফিপ্যাথিক বলা হয়, এটার আইটেমে ধরবে, এটা আমাদের ম্যাম ধরছে যে ফ্যাটি অ্যাসিডকে কেন অ্যাম্ফিপ্যাথিক, মানে অ্যাম্ফিপ্যাথিক সাবস্টেন্স কেন বলা হয়, এটা বলো। তখন আমরা বলছিলাম যে ম্যাম এক পাশ নিয়ে হাইড্রোকার্বন চেন যেটা থাকে ওটা থাকে ম্যাম হাইড্রোফোবিক, আর যেটা হলো হাইড্রোক্সিল থাকে, হাইড্রোক্সিল গ্রুপটা হলো হাইড্রোফিলিক থাকে। মানে হাইড্রোফোবিক মানে ফোবিয়া, বলে না যে আমার পানিতে ফোবিয়া, মানে ফোবিয়া মানে ভয়। তো হাইড্রোফোবিক মানে কি, সেটা হলো তোমার পানি আর কি ক্রস করতে পারবে না। আর হাইড্রোফিলিক যেটা, ওটা হলো খুব ইজিলি পানি ক্রস করতে পারে। আমি জাস্ট এক্সাম্পল দিয়ে বুঝালাম যে হাইড্রোফোবিক বলতে কি বোঝায়, হাইড্রোফিলিক বলতে কি বোঝায়। আমি আবারও বলতেছি, তোমরা প্রত্যেকটা তোমাদের অনেক সময় মাত্র শুরু করছো, ডিটেলসে পড়বা, মানে একটা কোশ্চেন পড়তেছো এটার অ্যান্সার কেমন হবে আমি এটা কেন বুঝলাম না, এরকমও যদি হয় যে তোমার কি বলে কার্বক্সিল গ্রুপ কোনটা, এটা লিখতে কেমন, মানে কি কেমন লেখে, COOH এরকম করে যে লেখে। দাঁড়াও আমি বলতেছি যে মনে করো এটা CH3, হ্যাঁ, তারপরে CH
টু, এরকম তো চেন থাকে, হ্যাঁ, CH2, তারপর তো ডট 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 ধরে একটা বড় তো লেখা যাবে, ডট ডট ধরে COOH, হ্যাঁ। তো এটা হলো কি হাইড্রোক্সিল গ্রুপ, হ্যাঁ, এইটাকে বলা হয় হাইড্রোক্সিল গ্রুপ। আর এটাকে বলা হয় কি তোমার হাইড্রোকার্বন চেন। দেখো এখানে হাইড্রোজেন আর কার্বনই আছে শুধু, আর কিছু নাই। আর এটা হলো OH, OH তোমরা তো জানোই, তো মানে COOH, এটাকে বলা হয় হাইড্রোক্সিল গ্রুপ। তো এটাকে বলছে যে অর্গানিক অ্যাসিড। তো এই অংশটা যে হাইড্রোকার্বন যে তোমার চেনটা আছে, এইটুকু অংশটাকে বলা হয় হাইড্রোফোবিক, হ্যাঁ, হাইড্রোফোবিক মানে ফোবিয়া ওর পানিকে প্রস্তুত করেন এরকম টাইপের। এগুলো অনেক জায়গায় পড়বা, হাইড্রোফোবিক, হাইড্রোফিলিক এগুলা। আচ্ছা, তারপর হলো তোমার হাইড্রোক্সিল যে গ্রুপ আছে, হাইড্রোক্সিল গ্রুপটা হলো তোমার হাইড্রোফিলিক। এটা মনে রাখবে। এই জন্য যেহেতু দুইটাই জিনিসই আছে, হাইড্রোফোবিক পার্টও আছে, হাইড্রোফিলিক পার্ট আছে, এই জন্য এটাকে বলা হয় অ্যাম্পিপ্যাথিক মানে তোমার সাবস্টেন্স, ঠিক আছে। ফ্যাটি অ্যাসিডটা হলো তোমার অ্যাম্পিপ্যাথিক সাবস্টেন্স। আপু এটা কি হাইড্রক্সিল গ্রুপ হবে নাকি কার্বক্সিল গ্রুপ? ও সরি সরি বাবা, কার্বক্সিল গ্রুপ হবে। থ্যাংক ইউ যে বলছো, অনেক ধন্যবাদ। ওই হাইড্রোকার্বন বলতে গিয়ে আমি মানে হাইড্রোক্সিল গ্রুপ বলে ফেলতেছি। আচ্ছা, এটা কার্বক্সিল গ্রুপ হবে, কারণ ফ্যাটি অ্যাসিডের ডেফিনিশনই দেওয়া আছে যে ফ্যাটি অ্যাসিড আর কার্বক্সিল গ্রুপ কন্টেনিং অর্গানিক অ্যাসিড। সবকিছু ঠিক আছে, জাস্ট এই জায়গাটা তোমার কি COOH, এটা হবে কার্বক্সিল গ্রুপ, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো ক্লাসিফিকেশনে কি আছে, অন দা বেসিস অফ তিনটা। এটা এত ইম্পর্টেন্ট, মানে একদম ইনফিনিটি মার্ক দাও। ফ্যাটি অ্যাসিডের ক্লাসিফিকেশন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, একদম ইনফিনিটি মার্ক। এটা তোমাকে ধরবেই, এটা ধরবে, ওটা রিটেনও আসে, একটা দুটো আসে, কিন্তু ইসে ধরে, ভাইভাতে অনেক ধরে, অনেক। আচ্ছা, অন দা বেসিস অফ নাম্বার অফ কার্বন অ্যাটম, তারপর হলো তোমার অন দা বেসিস অফ স্যাচুরেশন বা ডাবল বন্ড, আর একটা হলো তোমার অন দা বেসিস অফ ডায়েটারি এসেনশিয়াল বা নিউট্রিশনাল ভ্যালু, হ্যাঁ। তো এটার মধ্যে কিছু দেখো, প্রথমে আমরা একটা একটা করে পড়ি। অন দা বেসিস অফ কার্বন অ্যাটম যেটা আছে, ওটা হলো তোমার দুইটা থাকবে, শর্ট চেন, লং চেন। আমরা অনেক সময় দেখি না যে এটা তো মানে এটা তো একদম ন্যাচারাল যে একটা শর্ট থাকলে একটা লং হবে। তো এরকম করে আর কি মনে রাখবা যে কার্বন অ্যাটম মানে কার্বন নাম্বার, মানে নাম্বারের ভিত্তিতে এগুলো করা হচ্ছে যে যদি কার্বন নাম্বার কম থাকে অবভিয়াসলি এটা শর্ট হবে, আর কার্বন নাম্বার বেশি থাকলে সেটা কি হবে, লং হবে। তো শর্ট চেন ফ্যাটি অ্যাসিড যেটা আছে, ওটা হলো তোমার 10টা কার্বন, মানে 10টা কার্বনের কম থাকে, মানে কন্টেনিং লেস দেন 10 কার্বন অ্যাটম, ঠিক আছে। এটার মধ্যে কি আছে দেখো, অ্যাসিটিক অ্যাসিড আর হলো প্রোপিওনিক অ্যাসিড, হ্যাঁ। তো অ্যাসিটিক অ্যাসিড, প্রোপিওনিক অ্যাসিড, তারপরে বিউটারিক অ্যাসিড, এগুলো হলো তোমার, আমি বলে দিই কয়টা কার্বন বিশিষ্ট কোনটা। অ্যাসিটিক অ্যাসিড হলো 2 কার্বন, হ্যাঁ। প্রোপিওনিক অ্যাসিড যেটা আছে, হলো 3 কার্বন। আর বিউটারিক অ্যাসিড যেটা ছিল, ওটা হলো তোমার 4 কার্বন। তার মানে দেখো 10টা কার্বন থেকে কম আছে, হ্যাঁ। তো এটা হলো তোমার শর্ট চেন ফ্যাটি অ্যাসিড। তো দেখো এক্সাম্পলটা মনে রাখবে, এক্সাম্পল জিজ্ঞেস করে, তোমাকে জিজ্ঞেস করবে না যে শর্ট চেন কি, তুমি বলো না কার্বন অ্যাটমের তো কয় ভাগে ভাগ করা হয়েছে, লং শর্ট, এগুলো কিছু ধরবে না, জাস্ট বলবে বলো তো শর্ট চেন ফ্যাটি অ্যাসিডের এক্সাম্পল বলো, এগুলো বলতে হবে। তখন তুমি যখন বলবে অ্যাসিটিক অ্যাসিড, বলবে কয় কার্বন বলো তো, তখন বলবে 2 কার্বন। তারপর বলবো প্রোপিনোইক অ্যাসিড যেটা আছে, ওটা বলবো 3 কার্বন। তারপর বিউটারিক অ্যাসিড, এটা 4 কার্বনের গেল। তারপর লং চেন ফ্যাটি অ্যাসিড যেটা আছে, লং চেন ফ্যাটি অ্যাসিডের মধ্যে কি আছে দেখো, কন্টেনিং মোর দেন 10 কার্বন অ্যাটম। তার মানে মানে 10টার বেশি থাকবে কার্বন ওই চেনটার মধ্যে, ঠিক আছে। তো এটার মধ্যে তোমার কি আছে দেখো, পামিটিক অ্যাসিড, তারপর হলো স্টিয়ারিক অ্যাসিড। তো পামিটিক অ্যাসিডের মধ্যে হলো তোমার 16 কার্বন, এটা 16 কার্বনের। আর স্টিয়ারিক অ্যাসিড হলো তোমার 18 কার্বনের। এটা মনে রাখবা, কার্বন সংখ্যাগুলো মনে রাখবা এটার ক্ষেত্রে, ঠিক আছে। তারপরে দেখো অন দ্য বেসিস অফ স্যাচুরেশন বা ডাবল বন্ড, ঠিক আছে, ডাবল বন্ড অনুসারে কয় ভাগে ভাগ হয়েছে। এটা হলো তোমার স্যাচুরেটেড আর হলো আনস্যাচুরেটেড। এবার মনে রাখবা, স্যাচুরেটেড হলো তোমার কোনো ডাবল বন্ড থাকবে না, মানে কোনো বন্ডই থাকবে না ডাবল বন্ড। একটা বন্ড তো থাকবে, সিঙ্গেল বন্ড না হলে তো আর তোমার কি হইতেছে না, চেন হইতেছে না। তো ডাবল বন্ড থাকবে না। আর হলো তোমার দেখো নামের সাথে মিল আছে, অন দা বেসিস অফ স্যাচুরেশন বা ডাবল বন্ড, দুইটাই বলতে পারে। তোমাকে যদি জিজ্ঞেস করে অন দা বেসিস অফ স্যাচুরেশন বলো তো ফ্যাটি অ্যাসিড কয় ভাগে ভাগ করা হয়েছে, তারপর তুমি তুমি পড়ছো ডাবল বন্ড, এখন তুমি জানো না স্যাচুরেশনও বলছে, এখন তুমি হা করে তাকায় আসো যে ম্যাম আমি তো এটা পড়ি নাই, কেমনে বলবো। তো এরকম না আসলে, এই জন্য আমি দুইটা নামই দিয়ে দিচ্ছি, যে দুইটা জিজ্ঞেস করে মেনলি। এক টিচার জিজ্ঞেস করবে স্যাচুরেশন, কারণ সবার লেকচার সমান হয় না, সবার লেকচার সেম হয় না, এটা মনে রাখবা। আর এবিসি তো সুন্দর করে অনেক কিছু দেওয়া আছে, কিন্তু ওটা অনেক বেশি আর কি, অনেক বেশি ডিটেলসে দেওয়া আছে, যেগুলো অনেক সময় পড়তে হয় না। এই জন্য যেগুলো নাকি দরকার একদম, মানে না পড়লেই না, এগুলো পড়তেই হবে, ওগুলোই আমি আর কি স্লাইডে রাখছি আর বলতেছি।
দেখো অন দ্য বেসিস অফ স্যাচুরেশন তো বললাম, স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আর হলো পামিটিক অ্যাসিড আর স্টিয়ারিক অ্যাসিড গেল। তারপর হলো তোমার এটা সোর্স কি, সোর্স গুলো মনে রাখবো। অনেক সময় কি হয় জানো, অনেক সময় বলে যে এটা কোথায়, মানে এটা সোর্স কি বলতে পারে না, এটার এক্সাম্পল বলে দেয় সোর্স, আর সোর্স বলে দেয় এক্সাম্পল, এরকম করে দিয়ে দেয়। তো এটার সোর্স হবে এনিম্যাল ফ্যাট আর ভেজিটেবল অয়েল। এনিম্যাল ফ্যাটের মধ্যে কি আছে, তোমার থাকে বাটার, তারপর ঘি, ডালডা, এরকম থাকে না, ওইগুলাকে বলা হয় তোমার এনিমেল ফ্যাট। আর ভেজিটেবল অয়েলের মধ্যে থাকে হলো তোমার যে কোকোনাট অয়েল, তারপর হলো তোমার পাম অয়েল, যেটা নাকি পাম অয়েলটা বডির জন্য খুবই খারাপ। এটা জিজ্ঞেস করে মাঝে মাঝে, পাম অয়েল যে বলে এটা কি শরীরের জন্য ভালো, বলে না, বডির জন্য অনেক খারাপ। আর কোকোনাট অয়েলটা তোমার রুম টেম্পারেচারে সলিড থাকে। যদি বলে না যে আসলে শীতের দিনে কেন এটা জমে গেছে, তো ওটা রুম রুম টেম্পারেচার আর সলিড হয়ে যায় এই জন্য। দেন হলো তোমার আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। দেখো এটা মানে এটার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে জন্য আমাদের ফ্যাটি অ্যাসিডটা আর কি বেশি পড়তে হয় বা দরকার পড়া ইম্পর্টেন্ট বেশি, এটা হলো পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। এটার জন্যই মেনলি। তো আমরা পড়বো আস্তে আস্তে। তো আমরা দেখি যে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড হলো টু টাইপস, সেটা কি, মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বা মুফা, আর একটা হলো পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, ওটাকে বলে ফুফা। হ্যাঁ, এরকম করে আর কি পড়ে। তো একটা যদি ডাবল বন্ড হয় তাহলে সেটাকে বলবো মনো, মানে মনো মানে এক, এই জন্য একটা ডাবল বন্ড, এভাবে মনে রাখবা। এটা হলো তোমার অলিক অ্যাসিড বা এটার সোর্স হবে অলিভ অয়েল। হ্যাঁ, এটা মনে রাখবা। আর পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড হলো তোমার কন্টেনিং মোর দেন ওয়ান ডাবল বন্ড, মানে একটা ডাবল বন্ড না, মানে একের অধিক হবে। ডাবল বন্ডটা থাকবে একের অধিক, একটা থাকলে তো মনো হয়ে যায়। তো একটা বেশি যখন থাকবে সেটাকে বলবো পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের এক্সাম্পল দেখো কি দেওয়া আছে। আসলে আমি এখানে তোমার লিখতে পারি না, জানি বলে ডেলটা না লিখতে পারি না, এই জন্য লাল কালারিং করে ত্রিভুজ মতো দিয়ে দিচ্ছি, আসলে ডেলটা খুঁজে পাইনি। তোমরা একটু বুঝে নিও, আমি বলে দিচ্ছি। আচ্ছা, এটার এক্সাম্পল একদম মাথার মধ্যে গেঁথে ফেলবা। এটা হলো লিনোলেইক অ্যাসিড, লিনোলেনিক অ্যাসিড, অ্যারাকিডনিক অ্যাসিড। হ্যাঁ, এটা মনে রাখবে, এটা কিন্তু প্যাচ লাগা যায়, উচ্চারণও প্যাচ হয়, আবার অনেক সময় মানে ভুল হয়ে যায়। হ্যাঁ, তো লিনোলেইক অ্যাসিড, লিনোলেনিক অ্যাসিড আর হলো অ্যারাকিডনিক অ্যাসিড। ঠিক আছে, তো লিনোলেইক অ্যাসিডের মধ্যে কি আছে দেখো, ওমেগা 6। ওমেগা 6 এটা আমি পরে বলবো, নাম্বারিক সিস্টেম আছে আমাদের, ওমেগা আর ডেল্টা দুইটা নাম্বারিক সিস্টেম আছে এখানে ফ্যাটি অ্যাসিডে। তো এই যে এই পোর্শনটা এটা হলো ওমেগা নাম্বারিং সিস্টেম, আর এই যে এইটুক পোর্শন এটা হলো তোমার ডেল্টা নাম্বারিং সিস্টেম। ঠিক আছে, তো দেখো লিনোলেনিক অ্যাসিড এরকম দেওয়া আছে গেল। তারপর সোর্স কি কি আছে দেখো, সোর্সটা মনে রাখবা যে ভেজিটেবল ওয়েল এক্সেপ্ট হলো তোমার। আচ্ছা, দুইটা নাম্বারিং সিস্টেম থাকে, একটা হলো ওমেগা আর একটা হলো তোমার ডেল্টা। তো এখানে যেটা আমি তোমাকে মার্ক করছি দেখো, এটা হলো ওমেগা আর এটা হলো তোমার ডেল্টা নাম্বারিং সিস্টেম। তো এখানে তোমাকে জিজ্ঞেস করবে যে পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড যে আছে এটার সোর্স কি। হ্যাঁ, ভেজিটেবল অয়েলের মধ্যে রয়েছে তোমার অ্যাকসেপ্ট মানে কি কি রয়েছে দেখো, সয়াবিন অয়েল, সানফ্লাওয়ার অয়েল, মাস্টার্ড অয়েল এন্ড ফিশ অয়েল। এই সানফ্লাওয়ার অয়েলে হলো পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের একটি সোর্স, এই জন্য আমি স্লাইডের প্রথমে দেখো সূর্যমুখী ফুল রাখছিলাম। আচ্ছা, তারপর দেখো এক্সেপ্ট কোকোনাট, মানে কোকোনাট অয়েল বাদে যেই তোমার ভেজিটেবল অয়েল গুলো আছে, যেমন তোমার অয়েল হলো সয়াবিন অয়েল, তারপর সানফ্লাওয়ার অয়েল, মাস্টার্ড অয়েল, ফিশ অয়েল, এগুলো এগুলো হলো তোমার পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের সোর্স। দেখো ডেল্টা নাম্বারিং সিস্টেম। এবার আমরা আসি নাম্বারিং সিস্টেম, এটা খুবই দরকার, মানে যারা নাকি তোমার অনার্স মার্ক পাবে, মানে অনেক ভালো করবে, রেজাল্ট করবে, 85% মার্ক পাবে আর কি এরকম, তখন মানে ওদের আর কি এগুলা জিজ্ঞেস করা হয়। তো প্রথমে আমি বলবো কি জানো, নাম্বারিং সিস্টেমের প্রথমে বলবো যে ফার্স্ট কার্বন যেটা থাকে, একটা চেন থাকে। হ্যাঁ, ওই চেনের মধ্যে ফার্স্ট যে কার্বন থাকে সেটাকে বলা হয় কার্বক্সিল কার্বন, আর লাস্ট কার্বনটাকে বলা হয় মিথাইল কার্বন। এটা মনে রাখবা, ফার্স্ট কার্বন এটা জিজ্ঞেস করে যে ফার্স্ট কার্বনের নাম কি বলো আর লাস্ট কার্বনের নাম কি। কারণ এই যে এরকম যে তোমার থাকে যে ফার্স্ট কার্বন মনে করো এটা, তারপর হলো তোমার একটা, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফিফথ, তারপরে আরো আরো বাড়িতে দিই, আগাই দিই। আচ্ছা, ধরো এটা ফার্স্ট কার্বন, ঠিক আছে, মনোযোগ দিয়ে শোনো। হ্যাঁ, এটা লাগবে, এটা ধরে আইটেমে বুঝে দিতে হবে ম্যামকে। তো ফার্স্ট কার্বন যেটা, ওটাকে বলা হয় কার্বক্সিল কার্বন। হ্যাঁ, ফার্স্ট কার্বনটাকে বলা হয় কার্বক্সিল কার্বন। আর একদম লাস্ট ধরো এটা, লাস্ট কার্বনটা হলো মিথাইল কার্বন, মিথাইল কার্বন। হ্যাঁ, মিথাইল কার্বন। আর প্রথমটা হলো তোমার কার্বক্সিল কার্বন। কার্বক্সিল কার্বনের মানে তাহলে সেকেন্ড কার্বনটাকে কি বলবো, এটা হলো আলফা কার্বন, থার্ডটাকে বলবো বিটা কার্বন, তারপর হলো তোমার ফোর্থ
এটাকে বলবো হলো তোমার গামা কার্বন, এটাকে গামা, এটা হলো গামা কার্বন, এরকম করে নাম থাকবে। এখন অনেক সময় ম্যামরা কেন জিজ্ঞেস করে জানো, কেন জিজ্ঞেস করে যে ফার্স্ট কার্বনের নাম কি? কারণ অনেকে ভুল করে বলে যে আলফা কার্বন হলো ফার্স্ট কার্বন, এটা ভুল হয়ে যায় ভাইবাতে। তখন ম্যাম বুঝতে পারে যে তোমার আসলে বেসিকই নাই, মানে বেসিক বলতে কিছু নাই, তুমি যদি পড়োই না এরকম মনে হয়। তো ফার্স্ট কার্বনটা হলো কার্বক্সিল কার্বন, সেকেন্ড কার্বন হলো তোমার আলফা, তারপর হলো তোমার থার্ড কার্বনটাকে বলা হয় তোমার বিটা, আর ফোর্থ কার্বন হলো তোমার গামা, তারপর হলো একদম মিথাইল কার্বন বা এর আগের কার্বন বা মিথাইল কার্বনের আগেরটাকে বলা হলো ওমেগা কার্বন। ঠিক আছে, মানে একদম ফার্স্ট কার্বন থেকে সবচেয়ে দূরে যে কার্বন সেটাকে বলা হয় ওমেগা কার্বন। হ্যাঁ, এটা মাথায় রাখো, এটা মাথায় রাখো। তারপর আমি বলতেছি যে ডেল্টা কিভাবে তোমার নাম্বারিং করে। আসলে এবার আমরা ডেল্টা নাম্বারিং করবো। হ্যাঁ, ডেল্টা নাম্বারিং বলতে বুঝেছি যে এই যে এখানে আমরা বলছিলাম, এই যে এখানে বলছিলাম না যে তোমার এই যে 18:18:2, তারপর একটা ব্র্যাকেটে দেওয়া 9:12, এটা হলো তোমার ডেল্টা নাম্বারিং। হ্যাঁ, ডেল্টা নাম্বারিং, ডেল্টা ডেল্টা নাম্বারিং হলো এটা। তো ডেল্টা নাম্বারিং বলতে এখানে 18 বলতে কি বুঝেছি জানো? নাম্বার অফ কার্বন, তার মানে কার্বন মানে 18 কার্বন চেনের একটা আর কি চেন, 18 কার্বনের একটা চেন, এটা হলো 18টা কার্বন থাকে, নাম্বার অফ কার্বন হলো 18। তারপরে যে 2, এই 2 হলো তোমার নাম্বার অফ বন্ড। হ্যাঁ, ডাবল বন্ড, কয়টা ডাবল বন্ড থাকে সেটা হলো তোমার এই 2 দিয়ে বোঝায়। তার মানে এরকম যত লেখা দেখবা যে এই যে এখানে আছে 20:2, মনে করো 4, 20 মানে 20 কার্বনের একটা চেন। হ্যাঁ, আর এই 4 মানে 4টা ডাবল বন্ড আছে ওই চেনের মধ্যে। আর এইখানে যে 9 আর 12, ঠিক আছে, 9 আর 12 বলতে বুঝেছে যে 9 আর 10-এর মধ্যে একটা ডাবল বন্ড, আর 12-13-র মধ্যে একটা ডাবল বন্ড, এটা বুঝেছে। এটাই তোমার ডেল্টা নাম্বারিং সিস্টেম। ঠিক আছে, এটা মনে রাখবা। এটা কিভাবে মনে রাখবে দেখো, আবার বলতেছি, তোমরা কি শুনতেছো? একটু রেসপন্স জি করো। আপু, জি জি আপু শুনতে পাচ্ছি। বুঝতেছো নাকি বোঝো নাই? জি আপু জি বুঝেছি। আপু বুঝতেছি। আচ্ছা, তার মানে আমাকে এখন তোমরা বলবা, আমি বলবো না। বলো তো 18, যে এখানে 18 বুঝাইছে, এখানে টোটাল কার্বন। টোটাল নাম্বার অফ কার্বন চেইন। গুড, আপু টোটাল কার্বন সংখ্যা। থ্যাংক ইউ। আচ্ছা, তারপর হলো 2 দিয়ে কি বুঝাইছে? দুইটা আপু ডাবল দুইটা বন্ড। ডাবল বন্ড আছে। হ্যাঁ, চেনে দুটো আপু ডাবল বন্ড। তারপর দুইটা 9, বন্ড আছে, ডাবল বন্ড। হ্যাঁ, গুড, ভেরি গুড, মাশাআল্লাহ, আপু ভালো করে। 9 হচ্ছে 9 আর ডাবল 10 এর বন্ড। মধ্যে একটা ডাবল 9 বন্ড। নম্বরে 9 নম্বরে এবং 12 নম্বরে ডাবল বন্ড দুইটা আছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব ভালো পারো। আচ্ছা, এখন তোমরা আমাকে যে কেউ একজন, সবাইকে বলতে হবে না অবশ্য, বলতে পারো, সমস্যা নাই, এইটা এটা বলো, এটা। আচ্ছা, এই যে লিনোলেনিক অ্যাসিড যেটা আছে ওইটার, এটা বলো তো ডেল্টা নাম্বার সিস্টেম কি হবে, মানে এটা বলতে কি বুঝাইছে? আপু 18টা কার্বন আছে, এটার হচ্ছে 3টা ডাবল বন্ড আছে এবং ডাবল বন্ড 3টা আছে 9 নম্বর, 12 নম্বর এবং 15 নম্বর কার্বনে। হ্যাঁ, তার মানে 9 নম্বর, 12 নম্বর, 15 নম্বর, মানে 9-10-এর সাথে। আবার এভাবে বলো না যে 8-এর সাথে 9-এর সাথে, এভাবে না, এভাবে বলবা যে 9-10-এর সাথে একটা ডাবল বন্ড, 12-13-র সাথে একটা ডাবল বন্ড, 15 আর 16-র সাথে একটা ডাবল বন্ড। ম্যামরা কিন্তু তোমাকে মানে প্যাচ ধরার জন্য অনেক ভাবে বলবে, বুঝতে পারছো? আচ্ছা, তারপর জি আমরা আপু। নাম্বারিং সিস্টেম চলে গেল। তোমরা অনেক ভালো পারো, মাশাআল্লাহ, নতুন তাও অনেক ভালো পারো। আমরা তো তাও পারতাম না, আল্লাহ, তোমরা খুবই ট্যালেন্টেড। আচ্ছা, এখন বলো, হোয়াট ইজ দ্য নেম অফ ফার্স্ট কার্বন? এটা আমি বলছি। কার্বক্সিল কার্বন। কার্বক্সিল কার্বন। মাশাআল্লাহ, খুব ভালো, এটা হলো এটার আনসার, কার্বক্সিল কার্বন। আচ্ছা, তাহলে লাস্ট কার্বনের নাম কি? মিথাইল কার্বন। এই তো, গুড, বাচ্চারা খুব ভালো পারে। এখন ওমেগা নাম্বারিং সিস্টেম আছে। হ্যাঁ, ওমেগা বলতে কোন নাম্বারিং সিস্টেম করেছে? এই যে ওমেগা ডব্লিউ এর মতো যে 3 ছিল। আপু হ্যাঁ, আপু প্লামিটেড 16:0, তাহলে জিরোটা হিসেবে আমরা কি ধরবো? মানে 16টা তো কার্বন রয়েছে, এখানে জিরো লেখা তাহলে কি মানে কার্বনে বন্ড নাই, কিন্তু বন্ড ছাড়া তো আর চেন হবে না। হ্যাঁ, হ্যাঁ, বল নাই, তোমরা ডাবল কি? বন্ড নেই না? বুঝলাম না, আবার বলো। একজন বলতেছে যে বলো। আপু আমি কি হচ্ছে প্লামিটেড দেখো, এর কি সাথে লেখা আছে হচ্ছে 60:0, তাহলে আমরা জিরোটা হিসেবে কি ধরবো? জিরো মানে কোনো ডাবল বন্ড নাই। আমরা কি পড়ছিলাম মনে মনে করে দেখো, ডাবল বন্ডের যে ক্লাসিফিকেশন পড়লাম অ্যাকর্ডিং টু দ্য ডাবল বন্ড বা অন দ্য বেসিস অফ ডাবল বন্ড, তখন স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড পড়ছিলাম না? ওইখানে কি পড়ছিলাম? কন্টেনিং নো ডাবল বন্ড। সেখানে এক্সাম্পল কি ছিল? পামিটিক অ্যাসিড, স্টিয়ারিক অ্যাসিড। বুঝতে পারছো এবার? জি আপু। তার মানে কোনো ডাবল বন্ড থাকবে না। আচ্ছা, তারপরে দেখো তোমার
ওমেগা ওমেগা নাম্বারিং আমরা চলে আসছি। ওমেগা নাম্বারিং অনেক মজা, এটা অনেক মজার বলতে অনেক মজা। ধরো 18 মানে লিনোলেইক অ্যাসিড যেটা আছে ওটা কি ওমেগা 6, তাই তো? ওমেগা 6 ওটা কি ছিল? 18টা কার্বন সংখ্যা ছিল, তাই না? নাম্বার অফ কার্বন 18টা ছিল না? 18 জি আপু। ধরো, ছোট ছোট করে লিখতে হবে না, বুঝা যাবে না। আচ্ছা, ওমেগা 6 এটার মধ্যে 18টা কার্বন, তারপর হলো তোমার 17, তারপরে তোমার 16। তার মানে আমি একটা মেন কনসেপ্ট যেটা আমি আমি মনে রাখছি সেটা হলো একদম লাস্ট যে কার্বন সংখ্যা আছে ওইটার থেকে তোমরা কাউন্ট করে যাবা। বুঝতে পারছো? মানে এটা হবে এরকম যে ওমেগা 6 বলতে 6 নাম্বার, মানে আমি যদি লাস্ট থেকে কাউন্ট করে যাই তার মানে 6 নাম্বার যে কার্বন ইটা পাবো, আমরা 6 নাম্বার কার্বনটা পাবো, সেখানে একটা ডাবল বন্ড হবে, এই জন্য ওমেগা 6 বলা হয়েছে। যেমন তোমার 17, 18, 16, তারপর হলো তোমার 15, 14, তারপর হলো তোমার 13, 12, হ্যাঁ এরকম করে আসলো, ঠিক আছে? তো আসার পরে এখন তোমাকে জিজ্ঞেস করবে যে ওমেগা 6 বলতে তুমি কি বুঝছো আমাকে বলো। তখন বলবা যে আমরা জানি যে কার্বক্সিল কার্বন তো ফার্স্ট কার্বন, হ্যাঁ কার্বক্সিল কার্বন থেকে সবচেয়ে দূরের কার্বনটা হলো ওমেগা কার্বন, আমরা বলছি আগেও। তো ওমেগা 6 বলতে বুঝাইছে স্যার যে 16, 17 মানে এরকম করে কাউন্ট করে দেবা। 16 এ একটা বন্ড, এ একটা বন্ড, দুইটা মানে একটা কার্বন একটা কার্বন, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছটা। তার মানে কি 13 আর 12-র মধ্যে কি হবে? একটা ডাবল বন্ড হবে। বুঝতে পারছো? জি আপু। অনেক ইজি না এটা? মানে লাস্ট থেকে নাম্বারিং করবা, লাস্ট থেকে নাম্বারিং করবা। যেমন তোমাকে বললো যে ওমেগা 6 বলতে কি বলবা, তখন বলবা যে ওমেগা 6 তো ম্যাম লিনোলেইক অ্যাসিডের, তো লিনোলেইক অ্যাসিড তো তোমার 18 কার্বনের, হ্যাঁ 18 কার্বনের। তখন 18 থেকে শুরু করে তুমি এরকম করে যাবা যে 13 আর এই 12-র মধ্যে একটা ডাবল বন্ড পা, 6 নাম্বার কার্বনে পাইছো, এই জন্য ওমেগা 6। তবে ওমেগা যদি 3 বলে, হ্যাঁ ওমেগা 3 কোনটা দেখো, ওমেগা 3 কিন্তু আছে লিনোলেনিক অ্যাসিড, হ্যাঁ ওমেগা 3। তখন তোমরা কি বলবা বলো তো? ওমেগা আপু 3 লাস্ট কেন বলবো? কার্বন থেকে 3 নম্বর মানে লাস্ট দিক থেকে 3টা কার্বন পর্যন্ত যাব, মানে আপু হ্যাঁ, এটা হচ্ছে 18 কার্বনের 16, 15 16, 18, 17 আর হচ্ছে 16, তাহলে 16 আর 15-র মাঝে। মার্শাল্লাহ মার্শাল্লাহ। কে বলতেছো তুমি? তোমার নামটা বলো তো। আপু তাসনিয়া। তাসনিয়া। আচ্ছা মার্শাল্লাহ, খুব ভালো। কোন মেডিকেল? আপু রাজশাহী মেডিকেল কলেজ। ও রাজশাহী। আমার ফ্রেন্ড আছে রাজশাহীতে। আচ্ছা খুবই জি ভালো। আপু। আচ্ছা দেখো, তারপর হলো তোমার আরেকটা কি পড়ছিলাম, তিনটা ক্লাসিফিকেশনই শেষ হইতেছে না, ফ্যাটি অ্যাসিড এত বড়। দেখো অন দ্য বেসিস অফ ডায়েটারি এসেনশিয়াল, হ্যাঁ ডায়েটারি এসেনশিয়াল বলতে তোমাকে অনেক টিচার বলবে এসেনশিয়াল আর নন এসেনশিয়াল দুইটাই বলবে, কিন্তু আমাদের পড়াচ্ছে এখন তোমাদের লেকচারে যেটা দিবে ওইটাই পড়বা, ঠিক আছে? তোমাদের টিচার যে লেকচার দিবে ওটাই পড়বা, নাহলে কিন্তু ভাইভাতে পাস করা যাবে না, আমাদের লেকচার অনুযায়ী পড়তে হয়। যেমন অনেককে পড়াইছে যে এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড আর হলো তোমার নন এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড। তো এটার তোমার জিজ্ঞেস করে যে এক্সাম্পল গুলা বলো, এক্সাম্পল গুলো খুবই ইম্পর্টেন্ট। আবার জিজ্ঞেস করবে একটা কোশ্চেন একদম পেড, মনে করো পেড, তোমাকে জিজ্ঞেস করবে এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড কেন বলা হয়। এটা একদম পেড কোশ্চেন, মানে তোমাকে জিজ্ঞেস করবে। এটা হলো তোমার, আপু এটা এটা হলো আমাদের বডিতে তৈরি হয় না আপু, মানে ডায়েটারির মাধ্যমে নিতে হয় খাবারের সাথে। মার্শাল্লাহ, হ্যাঁ এই জন্যই এটাকে বলা হয় এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড। হ্যাঁ এটা জিজ্ঞেস করে, দেখবা আইটেমে বসলেও দেখবা এটা জিজ্ঞেস করতেছে, বাট প্রফে যদি তোমার এরকম পরে ওটা জিজ্ঞেস করবে, টার্মে কার্ডে এই টপিক থাকলে তোমাকে জিজ্ঞেস করবেই। আচ্ছা, ও এটা হলো তোমার এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড যেটা সেটা হলো তোমার লিনোলেইক অ্যাসিড আর হলো লিনোলেনিক অ্যাসিড, এই দুইটা হলো তোমার এসেনশিয়াল। কিন্তু অনেকে যদি সেম এসেনশিয়াল তোমাদের না পড়ায় তখন এখানে আরেকটা অ্যাড করবা, অ্যারাকিডনে, হ্যাঁ অ্যারাকিডোনিক যেটা আছে ওইটাও তোমরা এসেনশিয়ালে অ্যাড করে দিবে, হ্যাঁ। তো আমি তো এভাবে পড়ছি, এই জন্য তোমাদের বলতেছি যে সেম এসেনশিয়াল কেন অ্যারাকিডোনিককে কেন বলা হয়েছে জানো? ওইটা হলো তোমার, এটা হলো তোমার লিনোলেইক আপু অ্যাসিড থেকে। যখন লিনোলিক হ্যাঁ হ্যাঁ বলো বলো। আপু যখন লিনোলেইক অ্যাসিড আমাদের বডিতে থাকে না তখন হচ্ছে অ্যারাকিনোয়েড অ্যাসিডটা লিনোলেইকের জায়গায় আর কি কাজ করে, কিন্তু হ্যাঁ এটা যখন এটা ওটা কাজ থাকে করে, তখন আর এটা কাজ করে না। হ্যাঁ। আর একটা কথা হলো যে অনেক সময় দেখবা কি আমরা অ্যারাকিডোনিক কোথা থেকে পাই, লিনোলেইক অ্যাসিড থেকে পাই না আমাদের বডির মধ্যে, কিন্তু তাদের কনভার্সন এত মানে এত কম যে আমাদের বডির নিডটা ওরা পূরণ করতে পারে না। এই জন্য সাপ্লাই, এটাও কিন্তু সাব ডায়েটের মাধ্যমে দেওয়া যায়, হ্যাঁ। এই জন্য তোমাকে এটাকে বলা হয় সেমি এসেনশিয়াল, হ্যাঁ সেমি এসেনশিয়াল এই জন্যই বলা হয়েছে। কিন্তু যদি তোমাদের ওরকম ভাবে না করায় লেকচারে তখন দুইটাই বলবা কিন্তু, হ্যাঁ। আচ্ছা, নন এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড তাহলে কি হবে? পামিটিক অ্যাসিড, স্টিয়ারিক অ্যাসিড। এখন পামিটিক অ্যাসিডের তোমার এটা আমাদের বডিতে, এটা নন এসেনশিয়াল কারণ আমাদের বডিতেই তোমার তৈরি হচ্ছে একদম পরিমিত পরিমাণে, হ্যাঁ যেটা দরকার, এই জন্য আমাদের দরকার হয় না, তাই এসেনশিয়াল না। তো যে জিনিস আমাদের এসেনশিয়াল সেটা আমরা কিনি। তো এটাকে বলবো এভাবে এভাবে আমরা চিন্তা করবা যে আমরা আমাদের
খাবারের জন্য খাবার কিনতে হয়, তো এটা এসেনশিয়াল। হ্যাঁ, তো এই জন্য কিনতেছি, মানে সাপ্লাই দিচ্ছি বডিতে। আর যেটা নাকি আমাদের আছে, মনে করো বাসায় আছে, ধরো তোমার কি বলতে পারি, এটা যে কোনো একটা কিছু বলা যায়, যেমন পানি। হ্যাঁ, পানিটা আমাদের বাসায় আছে নলকূপ বা কিছুতে, তো ওইটা আমরা কি সবসময় পাচ্ছি না, তো এটা হলো তোমার সাফিসিয়েন্ট পরিমাণে আমাদের কাছে আছে, এই জন্য এটাকে বলা হয় নন এসেনশিয়াল। এরকম করে আর কি মনে রাখবা। একবারে মুখস্থ করার কোনো দরকার নেই, মুখস্থ করা ভালো লাগে না, আর মনেও থাকবে না, সব উল্টায় যাবে। আসো তারপর ইম্পর্টেন্স অফ এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড। এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড খুবই দরকার। হ্যাঁ, এটা হলো তোমার কি করে, স্ট্রাকচারাল লিপিড যেটা আছে ওটাকে সিনথেসিস করে। হ্যাঁ, তারপর ইকোসানোয়েড যেটা আছে ওইটা তৈরি, তো এটা করা হয়, মানে হেল্প করে। আর হলো তোমার যে সেল মেমব্রেন স্ট্রাকচার বলছো না, যে লিপিড, তারপর এটা তোমার কোথায় থাকে, ওটার যে ফ্লুইডিটি, মানে ফ্লুইডের যেটা থাকে ওটা তোমার মেনটেন করে হলো এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড। হ্যাঁ, আর হলো তোমার কোলেস্টেরল যে লেভেল আছে, হ্যাঁ, কোলেস্টেরল যদি বেড়ে যায় প্লাজমাতে, এটা কিন্তু আমাদের জন্য খারাপ, এটা তো জানোই, রিস্ক হয়ে যায় আমাদের। তো এই জন্য লোয়ার প্লাজমা কোলেস্টেরল লেভেল, মানে ওরা কি করে, এটা এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড গুলা আমাদের যে প্লাজমা কোলেস্টেরল আছে ওটার লেভেলটাকে লো করে। তো এটা কি করে জানো, মেনলি জিজ্ঞেস করে যে লো করে কি করে বলো তো, তখন বলবা ইট রিডিউস দ্য রিস্ক অফ করোনারি আর্টারি ডিজিজ। ঠিক আছে, এটা মনে রাখবে, এটা জিজ্ঞেস করে। তারপর আসো স্টেরয়েড। স্টেরয়েড বলতে গেলে একটা কথা মনে পড়ে যায়, এটার একটা নিউক্লিয়াস আছে যেটা একদম মাথার মধ্যে গেঁথে নিতে হবে, মানে মুখের আগায়, এই তো সাইক্লোপেন্টানো পার হাইড্রোপিনেন্ট্রেন। হ্যাঁ, এটা একদম এই নিউক্লিয়াসটার নাম মুখস্থ করা। এটা স্টেরয়েড কেন বলা হয়েছে বলতো? স্টেরয়েড হলো তোমার একটা নিউক্লিয়াস থাকবে, ওটা হলো তোমার কি করবে, ফিউজ হয়ে কয়েকটা জিনিস ফিউজ হয়ে তোমার একটা রিং তৈরি করবে, যেমন তোমার এ বি সি ডি এরকম পর পর রিং, মানে এখানে একটা, তারপর এখানে একটা রিং তৈরি করলো, আবার এটার সাথে উপরে গিয়ে আবার এরকম করে রিং তৈরি করলো। তো এইটা হলো তোমার এ, তারপর এটা হলো বি, তারপর এটা সি, তারপর ডি, এরকম চারটা রিং তৈরি করে। তো এটা মেইনলি স্টেরয়েডটা বলতে নর্মাল বলতে যে এটার মধ্যে নিউক্লিয়াস থাকবে স্টেরয়েড। হ্যাঁ, আর যেটা স্টেরল তাহলে কি বলো, স্টেরয়েড স্টেরলের মধ্যে একটাই পার্থক্য যে এটার মধ্যে নিউক্লিয়াস থাকবে, কিন্তু এটার মধ্যে স্টেরলের মধ্যে নিউক্লিয়াস ছাড়াও এটার সাথে অন্য কিছু থাকবে, যেমন ওএইচ থাকতে পারে একটার সাথে, যেমন এরকম রিং তৈরি হলো। তো তোমার স্টেরয়েডটা আছে, নিউক্লিয়াসটা সেম আছে, কিন্তু এটার সাথে একটা গিয়ে ওএইচ যুক্ত হয়ে গেল, তখন এটাকে বলবো স্টেরল। তার মানে কি, তোমার হলো স্টেরয়েড কন্টেন্ট ওয়ান এন্ড মোর হাইড্রোক্সিল গ্রুপ, ইট ইজ কমনলি নোন। তার মানে স্টেরয়েড তো একটা নিউক্লিয়াস আছে, তো স্টেরয়েডের মধ্যে যদি কোনো হাইড্রোক্সিল গ্রুপ, মানে একটা বা দুইটা এর অধিক যদি হাইড্রোক্সিল গ্রুপ অ্যাড হয়, সেটাকে আমরা বলবো স্টেরল। মনে থাকবে এটা? জি আপু। ঠিক আছে, এখন আমাকে বলো যে আমাদের, হ্যাঁ, কি কি তোমার বায়োলজিক্যাল সিস্টেম যেটা আছে সেটার মধ্যে জিজ্ঞেস করে যে কি কি স্টেরয়েড পাবা। কিছু কিছু স্টেরয়েড আছে যে আমাদের বডিতে বা ইসে তুমি কিছু স্টেরয়েড পাবা, সেগুলা মানে কি কি স্টেরয়েড, সেটা হলো তোমার আপু কোলেস্টেরল স্টেরয়েড। কোলেস্টেরল এস্টার, তারপরে হচ্ছে মানে আপু যেগুলো স্টেরয়েড হরমোন গুলো আছে ওইগুলো বলা যায় না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপু? মেইনলি টেস্টোস্টেরন, এস্ট্রোজেন। সেক্স হরমোন গুলো আছে না ওগুলা, তারপরে জি আপু। অ্যাড্রিনোকর্টিকয়েড হরমোন, জি আপু, হ্যাঁ। ভিটামিন ডি বলবা, তারপরে কোলেস্টেরল তো আছে, বাইলেসিকটা কিন্তু আছে, এটা কিন্তু ভুলবা না, এটাও আছে। তারপর হলো তোমার দেখো ডেফিন কোলেস্টেরল পড়িও আমরা, কোলেস্টেরল মেনলি তো ফ্যাট। আপু একটা জিনিস, এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডের ইম্পর্টেন্স আপনি বলছিলেন ইট রিডিউসেস দ্য রিস্ক অফ করোনারি আর্টারি ডিজিজেস। হ্যাঁ এখানে বইতে আরেকটা ওয়ার্ড আছে, এন এনশিয়াথেরোজেনিক টাইপ, মানে এরকম। আমাদের, আমি বলি, আমি আবার একটু বলবো, তোমার কথা কেটে কেটে আসতেছে, তোমরা কি শুনছো কি ওর কথা? আপু ওইটা মনে হয় অ্যান্টি অ্যাথেরোজেনিক, যেটা ওইটা বললো। হ্যাঁ, কাইন্ড অফ, হ্যাঁ ও ওইটাই অ্যান্টি এনশিয়াথেরোজেনিক। হ্যাঁ ওইটাও ঠিকই, মানে মানে এটার মিনিং যদি একটু বলতেন। হ্যাঁ এটাও বলতে পারো, আবার এভাবেও বলতে পারো, যেভাবে মানে তোমার ইচ্ছা দুইটা ওইভাবে কি বলতে সেম পারো, মিনিং? কোনো সমস্যা নেই। মানে অ্যান্টি অ্যাথেরোজেনিক আর রিডিউসেস দ্য রিস্ক অফ করোনারি আর্টারি ডিজিজ, মানে কাইন্ড অফ একটার মিনিং আরেকটা, এরকম কিছু। হ্যাঁ, করোনারি আর্টারি আর এনটি আর্টারি সেমই কথা, মানে হার্টে কোনো সমস্যা হলে বা এই যে করোনারি আর্টারি আর করোনারি আর্টারিটা কই থাকে বলতো, মেইনলি কই থাকে, হার্ট করছে না, করছে না বলতো, আপু হার্টে থাকে। হ্যাঁ, তো ওই সেমই কথা, অ্যান্টি অ্যাথারোস্ক্লেরোসিস আর হলো তোমার আর্টারিটিস একই। তো এনটি বলতো তো তোমার ই বুঝায়, হ্যাঁ হ্যাঁ সেম সেম, এটা তো তোমার লোয়ার করে প্লাজমা কোলেস্ট্রলটাকে, সেম সেম, এটা তোমার এসডিএল এর মতোই বুঝতে গেলে। এসডিএল তো পড়লাম, এটা তো একদম ইসের মধ্যে আছে, তোমার কি বলে, ফ্যাটি অ্যাসিড তো না, এটা তোমার লিপিডের মধ্যে আছে, সব মিলে আর কি এসব। আচ্ছা, তুমি যে বলছো না ওইটারে আমি যেটা বলছি সেম। হ্যাঁ, আচ্ছা, ওকে। তারপর কোলেস্টেরল
যেটা আছে ওটা হলো তোমার কনসিস্ট অফ স্টেরয়েড নিউক্লিয়াস কন্টেন্স 18 কার্বন, হ্যাঁ, হাইড্রোকার্বন চেন অ্যাটাচ টু দ্য কার্বন 17 of the D ring. The ring has hydroxyl group at the carbon 3. এটা বলতে কি বুঝাইছে? আগামাথা কিছু বুঝছো? এটা হলো এরকম যে 17 নম্বর কার্বনে একটা কার্বন হাইড্রোকার্বন চেন থাকে, হ্যাঁ, যার কার্বন থাকে হলো 18টা। তা ওই রিংটার মধ্যে যে হাইড্রোক্সিল গ্রুপটা থাকে ওটা থাকে হলো কার্বন নাম্বার 3 তে। এটাই বুঝাইছে যে 17 নাম্বার কার্বনে একটা কার্বন হাইড্রোকার্বন চেইন থাকে যার কার্বন থাকবে 18টা। আচ্ছা, তারপর হলো ডায়েটারি সোর্স, এটা এনিমেল অরিজিন ফুড, এটা মনে রাখবা যে এটা জিজ্ঞেস করবে কোলেস্টেরলের ডায়েটারি সোর্সটা বলো তো, এটা ভাইভাতে জিজ্ঞেস করে, এটা ভাইভা লিখে রাখো। আর হলো তোমার কোলেস্টেরল যে ডেফিনেশনটা এটা আসবে হলো দুইটা আসে যে কোলেস্টেরল বলতে কি বোঝো এটা, আর ফাংশন অফ কোলেস্টেরল যেটা আছে ওইটা তোমার ভাইভাতেও ধরে, এটা ইনফিনিটি স্টার দাও এটা ধরবে, এটা থেকে অনেক কিছুই ধরে, এটা থেকে আমি লাস্টে অনেকগুলো কোশ্চেন বলবো তোমাকে, এখন না পরে। আচ্ছা, এটা হলো তোমার স্ট্রাকচারাল কম্পোনেন্ট অফ দ্য সেল মেমব্রেন। সেল মেমব্রেনে তো তোমরা কোলেস্টেরল পাইছো না, গ্লাইকোক্যালিক্স, তারপরে হ্যাঁ হ্যাঁ। আপু একটা কোশ্চেন ছিল আপু, স্টেরল আর স্টেরয়েডের মধ্যে পার্থক্য যেটা বলছিলেন আপু ওটা বুঝিনি ঠিক করে, আবার যদি একটু ও clear বলতেন। স্টেরল আর আচ্ছা শোনো, স্টেরয়েডটা হলো তোমার স্টেরয়েড নিউক্লিয়াসটা তোমার কন্টেন্ট করবে, হ্যাঁ, মনে করো একটা নিউক্লিয়াস থাকবে, ওটার নাম তুমি বলছি, ওটা থাইকা ওটা তোমার হলো কিছু কিছু যে হাইড্রোকার্বন রিং থাকে না, চারটাকে একসাথে করে একটা রিং তৈরি করবে, হাইড্রোকার্বন রিং, হ্যাঁ, নিউক্লিয়াস। ওটার মধ্যে মেইনলি তোমার ডিফারেন্স একটাই, স্টেরয়েডটা হলো তোমার নিউক্লিয়াস থাকে, আর স্টেরলটা হলো তোমার স্টেরয়েডের মধ্যে একটা হাইড্রোক্সিল যে তোমার গ্রুপ থাকে, একটা থাকতে পারে বা দুইটা থাকতে পারে। মনে করো যে আমি বলি, মনে করো তোমার 5টা আঙ্গুল আছে হাতে নর্মাল, হ্যাঁ, এটা মনে করো স্টেরয়েড, একটা নিউক্লিয়াস থাকে ওরকম, তোমার আঙ্গুল আছে 5টা। এখন এখন এখানে যদি তোমাকে আমি অন্য কিছু অ্যাড করে, যেমন আংটি তোমাকে পরাই দিলাম, হ্যাঁ, তখন তোমার আংটির সৌন্দর্যটা বেড়ে যাবে, তখন কিন্তু মানে কি বলে একটা এক্সট্রা জিনিস অ্যাড হইলো না হাতের মধ্যে, মানে নখে আঙ্গুলের মধ্যে। তখন এটা হলো এরকমই যে স্টেরয়েড যে হরমোন, স্টেরয়েড যেটা আছে ওটার সাথে যদি হাইড্রোক্সিল গ্রুপ একটা বা অধিক, যেমন তুমি একটা আঙ্গুলে একটা আংটি পরলা, একটার বেশি পরলা বা দুইটার মধ্যে পরলা, আর 3টা খালি ছিল, তো আমি তো প্রথম পাইছিলাম কি একদম তোমার শূন্য হাত, স্টেরয়েড ছিল ওইটা। আর যখন তোমার হাতের সাথে হাইড্রোক্সিল গ্রুপটা লাগবে, মানে তোমার অনেকগুলো আংটি পরবা, তখন সেটা হয়ে যাবে হলো স্টেরল। বুঝতে পারছো এবার? জি কি আপু, সব আমি। আচ্ছা, ফাংশন অফ কোলেস্টেরল, যেটা ফাংশন অফ কোলেস্টেরলের মধ্যে দেখো সেল মেমব্রেনের স্ট্রাকচারাল কম্পোনেন্ট হলো কোলেস্টেরল। কোলেস্টেরল দা প্রিকারসর ফর দা সিনথেসিস। আচ্ছা, তোমরা তো ভিটামিন পড়ো না এখনো, ভিটামিন ডি যখন পড়বা তখন দেখবে যে কোলেস্টেরল, তারপর ওইখান থেকে ভিটামিন ডি তোমার তৈরি হচ্ছে, হ্যাঁ, তো ভিটামিন ডি তারপর বাইল অ্যাসিড এগুলা না, বা স্টেরয়েড হরমোন এগুলো সব তৈরি হয় কোলেস্টেরল থেকে। এই জন্য বলা হয়েছে যে প্রিকারসর মানে কি, মানে ওই জিনিসটা থেকে তোমার তৈরি হবে, এটা হলো তোমার কি বলে যে মূলধন বলে না, মূলধন থেকে আমরা অনেক কিছু মানে কাজ করি, ওই টাকাটা আমাদের সঞ্চয় থাকে, ওইটা থেকে আমি একটা বাড়ি বানাবো না একটা গাড়ি করবো, এরকম করে করি। তো মেনলি কোলেস্টেরল হলো প্রিকারসর, এখান থেকে তোমার সিনথেসিস হবে, যেমন স্টেরয়েড হরমোনটা হবে, ভিটামিন হবে, বাইল অ্যাসিড এটা হয় আর কি। হ্যাঁ, এটা মনে রাখবা, এটা জিজ্ঞেস করে ম্যাম ভিটামিন ডি কেন, কোলেস্টেরল, আবার কোলেস্টেরল যদি না খাই বা এরকম, আমি বলবো এগুলা পরে, আগে এগুলো শেষ করি। আচ্ছা, ইট ইজ দ্য স্ট্রাকচারাল কম্পোনেন্ট অফ লিপোপ্রোটিন। লিপোপ্রোটিন আমরা পাইছিলাম না, কোলেস্টেরল স্টার, তারপর হলো তোমার ফ্রি কোলেস্টেরল, এগুলো তো পড়ছিলাম, ওই ছবিটা আমি যখন দেখাইছি তখন দেখছো তো। এটা হলো মানে লিপোপ্রোটিন স্ট্রাকচারাল কম্পোনেন্ট, এই জন্য বলছে মানে হেল্প করে স্ট্রাকচারটা ফর্ম করার জন্য। আচ্ছা, গেল এই কোলেস্টেরল, এটা ইনফিনিটি স্টার দিবে, এটা মনে রাখবে, এটা একদম চিকি চিকি, মানে অনেক অনেক অনেক। তারপর ডায়েটারি লিপিড, কি কি থাকে ডায়েটারি লিপিড দেখো তো, কোলেস্টেরল, ফসফোলিপিড আর হলো ট্রাইসালগ্লিসারাইড, 90% থাকে ট্রাইসালগ্লিসারাইড, বাকিগুলো খুব অল্প পরিমাণে থাকে, যেমন তোমার 4 to 5% থাকতে পারে এরকম, বা 50% এরকম থাকতে পারে, কিন্তু সবচেয়ে বেশি 15% এরকম থাকে, অত বেশি থাকে না। সিরিজে সবচেয়ে বেশি থাকে, এটা জিজ্ঞেস করে যে কত পার্সেন্ট থাকে, আর ডায়েটারি লিপিড কি কি, এটা একদম পেড কোশ্চেন ফর প্রফ, আর টার্মেও জিজ্ঞেস করবে, এটা মনে রাখবে একদম মাথার মধ্যে মাথার মধ্যে। আচ্ছা, এখন আমাকে বলো, টেল মি দ্য নিউক্লিয়াস নেম অফ কোলেস্টেরল। কোলেস্টেরলের বা কোলেস্টেরল নিউক্লিয়াস, যেহেতু কোলেস্টেরলটা স্টেরয়েড নিউক্লিয়াসটা কন্টেন্ট করে, তো এই জন্য স্টেরয়েডের যে নিউক্লিয়াস সেটাকে বলতে হবে যে কোলেস্টেরল নিউক্লিয়াস, মানে স্টেরয়েড যে নিউক্লিয়াসটা থাকবে সেটা তোমাকে যদি জিজ্ঞেস করে স্টেরয়েডের নিউক্লিয়াসের নাম বলো, ওইটা ওই যে সাইক্লোপারহাইড ওইটাই হবে।
আর কোলেস্টেরলটা যদি জিজ্ঞেস করে সেটা সেম অ্যান্সার হবে যে তোমার সাইক্লোপেন্টানো পার হাইড্রোফিনান্ড্রেন এটা। এখন আমাকে বলো একজন উচ্চারণ করে সুন্দর করে, এটা মনে থাকে না অনেকের, আর মনে থাকলো মুখ দিয়ে আপু আপু দেখে দেখে বলতে হবে সাইক্লোপেন্টানো 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 পার হাইড্রোফিনান্থ্রিন। সাইক্লোপেন্টানো পার হাইড্রোফিনান্ড্রেন। হ্যাঁ Parahydrophenoxy। ভালো হয়েছে, পারছো দেখে বলতে মানে পারছো এমনি। আচ্ছা এখন আমরা পড়বো ইকোসানোয়েট। হ্যাঁ, ইকোসানোয়েটটা হলো তোমার ওই যে পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বলছিলাম না, এটা দরকার, এটা আর কি অনেক ইম্পর্টেন্ট। এই জন্য আমরা ফ্যাটি অ্যাসিডের ক্লাসিফিকেশনটা এরকম ভাবে পড়ি ডিটেলসে, বা বলা হয় অনেক ইম্পর্টেন্ট ফ্যাটি অ্যাসিডের ক্লাসিফিকেশন। এটা একমাত্র এই যে ইকোসানোয়েট দেখো, কম্পাউন্ড দ্যাট ডিরাইভ ফ্রম দ্য 20 কার্বনস অফ পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বা অ্যারাকিডনিক অ্যাসিড যেটা আছে ওইটা। তো এটা হলো তোমার এই ইকোসানোয়েটটা কোথা থেকে আসে? 20 কার্বন মানে 20টা কার্বন অফ পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের মধ্যে কিন্তু অ্যারাকিডনিক অ্যাসিড ছিল, লিনোলেইকও ছিল, লিনোলেনিকও ছিল, কিন্তু এটা মেইনলি অ্যারাকিডনিক অ্যাসিড থেকে আসে। ঠিক আছে, ইকোসানোয়েট এটা তোমাকে জিজ্ঞেস করি ইকোসানোয়েট কি কি আছে, মানে কি কি নিয়ে ইনক্লুডেড বলো তো? তখন বলবা যে পোস্টানোয়েট। তারপর হলো তোমার মেইনলি এটা কেন জিজ্ঞেস করে, কারণ এটা হলো তোমার ইনফ্ল্যামেশনের মেডিয়েটর হিসেবে কাজ করে। ইনফ্ল্যামেশনের কাজ করে এটা, এই জন্য জিজ্ঞেস করা হয়। তো তোমাকে যখন বলবে ইকোসানোয়েট ইনক্লুডেড কি কি মানে কি কি থাকে, তখন বলবা পোস্টানোয়েট। পোস্টানোয়েটের মধ্যে থাকে তোমার প্রোস্টাগ্ল্যান্ডিন, প্রোস্টাসাইক্লিন, তারপর থ্রম্বোক্সিন এগুলো থাকে। আর লিউকোট্রিনস যেটা ওটা, আর লিপোক্সিন ওটা বেশি এত ইম্পর্টেন্ট না, কিন্তু এই যে পোস্টানোয়েটের মধ্যে প্রোস্টাগ্ল্যান্ডিন তারপর হলো তোমার থ্রম্বোক্সিন এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা সিনথেসিস আছে, এটা সিনথেসিস যারা অনেক বেশি ভালো করবা তাদের জন্য আর কি সিনথেসিসটা পড়া দরকার। তাও আমি একবার বলে দিচ্ছি মুখে যে সেল মেমব্রেন ফসফোলিপিড যেটা থাকে ওটা হলো তোমার অ্যারাকিডনিক অ্যাসিডে পরিণত হয় কিসের মাধ্যমে? এখানে হেল্প করে হলো ফসফোলিপিড A2। তারপরে অ্যারাকিডনিক অ্যাসিড থেকে তোমার দুইটা পাথওয়ে দিয়ে আর কি ইকোসানোয়েটের সিনথেসিসটা হয়, সেটা হলো তোমার লাইপোঅক্সিজেনাস পাথওয়ে আর একটা হলো সাইক্লোঅক্সিজেনাস পাথওয়ে, মানে দুইটা পাথওয়ে। অ্যারাকিডনিক অ্যাসিড থেকে আসলে দুটো পাথওয়ের মাধ্যমে এই তোমার ইকোসানোয়েট গুলো তৈরি হয়। কি কি দুটো পাথওয়ে জিজ্ঞেস করে যে লাইপো অক্সিজেনাস পাথওয়ে আর একটা হলো সাইক্লো অক্সিজেনাস পাথওয়ে। ওই সাইক্লো অক্সিজেনাস পাথওয়ে থেকে আসলে তোমার ওই যে পোস্টানয়েড যেটা নাকি তোমার ওই যে প্রোস্টাগ্ল্যান্ডিন তারপর প্রোস্টাসাইক্লিন থ্রম্বোক্সিন এগুলা, আর বাকি যে লিউকোট্রিনস তারপর যিনি বলে লিপোক্সিন যেটা আছে, ওই দুটো আসলে হলো তোমার লিপো অক্সিজেনাস। এটা মনে রাখবা যে লিপো অক্সিজেন বলতে বা লাইপো অক্সিজেন বলতে পারে যেটাই বা। আচ্ছা, এই এটার সাথে নামের সাথে দেখো পাথওয়েটার নামের সাথে এটা কিন্তু মিল আছে। হ্যাঁ, দুইটাই অ্যালডিহাইড, লিউকোট্রিনস তারপর হলো লিপোক্সিন। হ্যাঁ, যেটা আছে ওটা হলো তোমার লিপো অক্সিজেনাস বা লাইপো অক্সিজেনাস পাথওয়ে দিয়ে তোমার কি হয় যে সিনথেসিস হয়। আর সাইক্লো তার মানে বাকি রইলো কোনটা? পোস্টানোয়েড, সেটা আসলে হলো সাইক্লো অক্সিজেনাস পাথওয়ে দিয়ে। মনে থাকবে এটা? এটা বই কিভাবে দেওয়া আছে আমি জানি না, কিন্তু আমি মানে আচ্ছা সেল মেমব্রেন আমি আবার বলতেছি, সিনথেসিস অফ ইকোসানোয়েট যেটা ছিল ওটা হলো তোমার সেল মেমব্রেন যে ফসফোলিপিডটা থাকে সেটা ফসফোলিপিড A2 এর সাহায্যে অ্যারাকিডনিক অ্যাসিড হয়। দেন অ্যারাকিডনিক অ্যাসিড থেকে দুইটা পাথওয়ের মাধ্যমে ইকোসানোয়েট সিনথেসিস হয়। দুইটা পাথওয়ে হলো লাইপো অক্সিজেনাস আর একটা হলো সাইক্লো অক্সিজেনাস। লাইপো অক্সিজেনাস থেকে হবে হলো তোমার লিউকোট্রিনস আর হলো লাইপোক্সিন। আর সাইক্লো অক্সিজেনের যেটা আছে ওইটা থেকে আসবে পোস্টানোয়েড। পোস্টানোয়েডের মধ্যে আবার তিনটা জিনিস আছে, পোস্টাগ্ল্যান্ডিন, পোস্টাসাইক্লিন আর থ্রম্বোক্সিন। এটা হলো সিনথেসিস। দেন হলো তোমার ক্যারেক্টারিস্টিক্স কেমন থাকে, মানে আসলে ইকোসানোয়েড গুলা কেমন থাকে, এগুলা কি কি মানে কোন কাজে ইউজ করা হয় এরকম আর কি। ওটা তোমার ক্যারেক্টারিস্টিক্স দেখো, ইকোসানোয়েড এক্সট্রিমলি পটেন্ট কম্পাউন্ড দ্যাট ইলিসিট ফিজিওলজিক এন্ড প্যাথোজেনিক রেসপন্স। এটা তোমার ইকোসানোয়েডটা অনেক সময় ফিজিওলজিক্যাল ভাবে অনেক সময় আমাদের ই করে না, যেমন দেখবা তোমার কি বলে প্যাথোলজিক জিনিসটা হলো যে অনেক সময় কোনো রোগ হলো বা হঠাৎ করে কেটে গেল বা ইনজুর হইলা তখন কিন্তু রেসপন্স হয়, বা ইনফ্লামেশন হইলে শরীরে কোনো ফিজিওলজিক হইতে পারে, সেটা প্যাথোলজিক মানে খারাপ দিক মানে রোগ হয়ে গেছে এরকমও হইতে পারে, সেটার জন্য কিন্তু রেসপন্স করে। এটা মেনলি মানে এটা মেনলি কই থেকে আসে? ইকোসানোয়েড থেকে। আর হলো তোমার লোকাল হরমোন হিসেবে কাজ করে। হরমোন কিন্তু অনেকগুলো আছে, টপিক হরমোন, লোকাল হরমোন এরকম থাকে। তো এটাও তোমরা হরমোনের এন্ডোক্রাইনে পড়বা, ফিজিওলজিতে আছে। তো লোকাল হরমোন গুলো হলো তোমার এইখানে যে কাজ মানে ও তৈরি হচ্ছে এখানে, আবার অন্য জায়গায় কাজ করছে, এরকম লোকালি কাজ করে। মানে তোমার এক জায়গায় মনে করো তোমার হাতের এক কোনায় তৈরি হলো, সেটা তোমার
অ্যাবডোমেনিকে কাজ করতেছে এরকম টাইপের, এই জন্য বলছে একটা তো লোকাল হরমোন, আর হলো তোমার কি বলছে 3 নাম্বারটা প্রডিউসিং স্মল অ্যামাউন্ট বাই অলমোস্ট অল টিস্যু, মানে প্রত্যেকটা টিস্যু থেকেই মোটামুটি ভাবে স্মল অ্যামাউন্ট হিসেবে আর কি এটা তৈরি হয়। আচ্ছা, তারপর হলো ফাংশন। ফাংশনের মধ্যে কি আছে দেখো, এই প্রথম ফাংশনটা বলতেই হবে, মেডিয়েটর অফ ইনফ্লামেশন। অনেক রকমের ইনফ্লামেশন আছে, এটা প্যাথোলজিতে গেলে পড়বা, 4th ইয়ারে উঠলে ইনফ্লামেশন ডিটেলস। এখানে ধরে না, এই ফার্স্ট ইয়ারও ধরবে না, সেকেন্ড ইয়ার মানে ফার্স্ট ক্লাসে ধরবে না, আমাদেরও ধরে নাই। আচ্ছা, তারপর হলো তোমার ইনহিবিট দ্য গ্যাস্ট্রিক সিক্রেশন। গ্যাস্ট্রিক সিক্রেশনটাকে তোমার ইনহিবিট করবে। দেখো এখানে দুইটা কাজই করে, ভ্যাসোডাইলেশনও করে, ভ্যাসোকনস্ট্রিকশনও করে। হ্যাঁ, আর কি কর কেন, প্রোস্টাগ্ল্যান্ডিন যেটা I2 আছে ওইটা তোমার করবে ভ্যাসোডাইলেশন, আর ভ্যাসোকনস্ট্রিকশন যেটা আছে ওইটা করবে থ্রম্বোক্সিন A2। থ্রম্বোক্সিন যে পড়ছিলাম ওটার মধ্যে অনেকগুলা মানে পার্ট আছে, A2 তারপরে আরো অনেকগুলো আছে, কিন্তু এগুলো এত লাগবে না ডিটেলসে। জাস্ট আমি যে কটা তোমাকে বলছি যে এটা ডেফিনেশন, তারপরে কি কি ইনক্লুড থাকে, সিনথেসিস আর হলো ফাংশনটা যদি জানো আর ক্যারেক্টারিস্টিক্স, তাইলেই আলহামদুলিল্লাহ অনেক। এখন আমরা কিছু কিছু কোশ্চেন, আমি আপনাদের একটা কোশ্চেন করছিলাম না একদম প্রথমে, এখন ওটার অ্যান্সার দেন। যে আপু কিছু মানুষ অল্প খাইলেই, আমিও দেখছি, আমার একটা ফ্রেন্ড আছে জানো, মানে ও এত খায়, আমি ওর সমান খাই কিন্তু আমি মোটা হয়ে যাই, কিন্তু ও মোটাই হয় না, ওরকমই থাকে। এটা কেন হয় বলো তো? আপু আপু মেটাবলিজমের কারণে। মেটাবলিজম। না, কার্বোহাইড্রেট গুলো ভাঙে না, এগুলি তার দেহে লিপিড ক্ষতি থাকে। এটা মেনলি কেন হয় জানো? মানে একটু কেমন একটা অ্যান্সার, এটা হলো তোমার যখন তুমি, আমাদের প্রত্যেক মানুষের এডিপোজ টিস্যু থাকে না শরীরের ভিতরে, তো জানোই যখন হিস্টোলজি লিখবা আঁকবা তখন দেখবা অনেক কিছু এডিপোজ টিস্যু সবচেয়ে ইজি আঁকা, মানে গোলা দিয়ে একটা নিউক্লিয়াস এরকম টাইপের। তো এডিপোজ টিস্যু 2 টাইপস থাকে, একটা থাকে হলো তোমার হোয়াইট, আর একটা থাকে হলো তোমার ব্রাউন। এখন যাদের হোয়াইট এডিপোজ টিস্যুটা বেশি থাকে তারা একটু ফ্যাট জাতীয় খাবার বা একটু খাবার বেশি খাইলে না মোটা হয়ে যাবে। আর যাদের ব্রাউন এডিপোজ টিস্যু থাকে না তাদেরটা সহজে আর কি তারা খেলেও মোটা হয় না। এটা হলো মেন কারণ, বুঝছো এবার? জি আচ্ছা, আপু। আরেকটা কথা, মজা না এটা? মানে ব্রাউনটা থাকলে কাজ মানে মোটা হবে না নাকি আপু? হ্যাঁ, যাদের ব্রাউনটা বেশি থাকে, এডিপোজ টিস্যু তো 2 রকমই থাকে দেখেন, তাই না? কি থাকে, হোয়াইটও আর ব্রাউন। এখন হোয়াইটটা যাদের বেশি থাকে, যেমন আমার হোয়াইটটা বেশি, আমি অল্প একটু খাইলে কেউ মোটা হয়ে যায়। আবার আমার ফ্রেন্ডের ব্রাউন এডিপোজ টিস্যুটা মানে বেশি, এই জন্য ও খায় খায় কিন্তু ও মোটা হয় না। দেখবা অনেকে অনেক আপু খাবার খায় কিন্তু। ওর কি হ্যাঁ, হ্যাঁ, যাদের আপু ব্রাউন এডিপোজ টিস্যুটা থাকে তাদের কি মানে কার্বোহাইড্রেট মেটাবলিজম বা যে হাঙ্গার যে হারটা এটা কি একটু বেশি থাকে যার কারণে সে মানে মোটা ওটা হচ্ছে হয় কি, আমি বলি, এরকম? ওটা হয় কি, এডিপোজ যাদের হোয়াইটটা থাকে, হ্যাঁ, ওটা কি করে তুমি কি জানো না যে এডিপোজ টিস্যুতে ফ্যাটটা তোমার একদম হয়ে থাকে, স্টোর হয়ে থাকে। তো বেশি ফ্যাট খেলে কি হয়, স্টোর বেশি স্টোরেজ হবে না। আর এডিপোজ টিস্যুকে বলাই হয় তোমার ক্যালোরি রিজার্ভার। এখন তুমি যত খাইবা তত তো তোমার মানে ওটা রিজার্ভ করে রাখবে। হ্যাঁ, তো যাদের নাকি হোয়াইটটা থাকে তাদেরকে একটু বেশি রিজার্ভ করে রাখতে রাখতে দেখা যায় যে একদম ফ্যাটি বানায় ফেলে। আর যাদের ব্রাউনটা আছে ওদের আর কি অত সমস্যা হয় না, হয়তো ক্যালোরিটা রিজার্ভেশন একটু কম হয়, এই জন্য আর কি ওরা আর কি মোটা হয় না। বুঝতে পারছো? আজকে তো সব ফ্যাট নিয়ে কথা। হ্যাঁ বলো। ওই আপনি বলেছিলেন না অ্যারাকিডোনিক অ্যাসিডটা লিনোলেনিক অ্যাসিড থেকে সিনথেসিস হচ্ছে নাকি লিনোলেইক কি কোনটা? লিনোলেইক। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোনো, তারপর আরেকটা কথা হলো, তোমরা তো আমরা কি বললাম, মানে ওমেগা 3 বা ওমেগা 6 পড়ছিলাম না ওমেগা নাম্বারিং এ। এখন আমাকে বলো যে জি আপু। ওমেগা 3 বা ওমেগা 6 এই দুটার মধ্যে কোনটা হার্টের জন্য ভালো বলো তো? একটু 3 এইটা হলো 3। আচ্ছা কেন? ওমেগা 6। না না, আচ্ছা আমি বলি, 3 যে বলছো ওমেগা 3, সে কিভাবে বলছো আমি জানি না, কিন্তু তার অ্যান্সারটা সঠিক হচ্ছে। তো ওমেগা 3 যেটা সেটা হার্টের জন্য ভালো। এটা কি করে জানো? ভালো কোলেস্টেরল যেটা আছে না ওটা বাড়ায় দেয়, আর যেটা খারাপ ওটাকে কমায় দেয়। এটা কেন? কারণ এইচডিএল তো ভালো, এটা তো জানো। তো এইচডিএলটাকে মানে তোমার ওমেগা 3 যেটা আছে, আমরা কি করছি, ওমেগা 3 কি লিনোলেনিক না? তো লিনোলেনিক কোথা থেকে পাওয়া যায় বলো তো? ফিশ অয়েল থেকে পাওয়া যায়। এই জন্য তোমরা বেশি করে যে ফিশ, অনেকে তো দেখো যে মাছ খায় না, তারপরে করে না, তো অনেকে আবার বেশি পরিমাণে যে দেখবা গ্রামের অঞ্চলে দেখা যায় যে পাম অয়েলটা বেশি ইউজ করে, তো এরকম খায় না। তো আমরা কি পড়ছিলাম, এই যে তোমার সয়াবিন অয়েল, তারপর হলো তোমার সানফ্লাওয়ার অয়েল, মাস্টার্ড অয়েল, এগুলোর মধ্যে তোমার পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডটা পাওয়া যায় বেশি, এটা সোর্স তো এটাই, তাই না? তো W3 মানে যেটা নাকি ওমেগা 3 যেটা আছে
ওইটা হলো তোমার লিনোলেনিকে পাওয়া যায়। লিনোলেইক আর অ্যারাকিডোনিক এই দুটার মধ্যে কিন্তু আসলে ওমেগা 6 পাওয়া যায়। তো ওমেগা 3টা এই জন্যই ভালো যে এটা হলো তোমার এইচডিএলটাকে বাড়ায় দেয়। বুঝতে পারছো এবার? আচ্ছা, আরেকটা কোশ্চেন, যেহেতু কুইজ পড়বো। আচ্ছা, আমাকে বলো যে ফিমেলদের হার্ট ডিজিজ কেন কম হয়? নর্মালি দেখবে মেলদের আপু হার্ট এলডিএল কম থাকে এইচডিএল আর এলডিএল টা কম এইচডিএল থাকে, বেশি এইচডিএল বেশি থাকে। থাকে। হ্যাঁ, এখন আবার অনেকে জিজ্ঞেস করতে পারে এইচডিএল কেন বেশি থাকে, এইচডিএল কেন কম থাকে। এটা হলো আল্লাহ প্রদত্ত, মহান সৃষ্টিকর্তা আমাদের এটা আর কি বেশি দিয়ে আর কি তৈরি করছে। যেমন মেয়েদের কেন বেশি থাকে, এটা হলো তোমার এইচডিএলটা বেশি থাকবে মেনোপজ হওয়ার আগ পর্যন্ত, মেয়েদের এইচডিএলটা বেশি থাকে। এই জন্য মেয়েদের তোমার হার্ট ডিজিজ হয় খুব কম, কিন্তু ছেলেদের দেখবা 30 বা 40 হইলেই দেখা যায় যে তোমার হার্ট অ্যাটাক হয়ে যায়। খুব বেশি কিন্তু হার্ট অ্যাটাক মেলদের হয়। আচ্ছা, তারপরে আরেকটা কথা, তোমাদের কোনো কোশ্চেন নাই? আচ্ছা আমাকে বলো, আমি তো বললাম যে ফ্যাট নিয়ে এত কথা, যে বেশি খাইলে অনেক মোটা হয়ে যায়। বেশি খেলে তো আসলে মানুষ মোটা হয়। তারপরে লিভারে কি হয়, লিভার তোমার হয়ে যায়, ফ্যাটি লিভার হয়ে যায়। এটা কিন্তু খুব মারাত্মক একটা রোগ, ফ্যাটি লিভার। তারপরে অবেসিটি, এগুলো হয়। এখন আমাকে বলো যে ফ্যাটি লিভার কেন হয়, মানে ফ্যাট যে বেশি খাইলাম, ফ্যাট জাতীয় খাবার বেশি খাইলাম, ফ্যাটি লিভারটা কেন হবে? এটা নর্মাল কোশ্চেন, মানে এটা আমরা বাস্তবিক জীবনে অনেক সময় করি না। আমি তো এসব ফালতু কোশ্চেন নিয়েই আর কি কি করি, মাথার মধ্যে এগুলা ঘোরে, এই জন্য আর কি তোমাদের সাথে শেয়ার করা। আপু ফ্যাট ওখানে কি বেশি ভিটামিন রিজার্ভ হয়। বি12 টা অ্যাবজর্ব হবে না, মানে এই টাইপ কিছু? না, এটা হলো ফ্যাটি অ্যাসিড। তো কি হয়, মেটাবলিজম তো পড়ো না, এখন পর্যন্ত পড়বা। ফ্যাটি অ্যাসিডের মেটাবলিজমটা সবটা একদম পুরো লিভারের মধ্যে হয়। হ্যাঁ, তখন তুমি যদি বেশি পরিমাণে খাও, ফ্যাট জাতীয় খাবার খাও, লিপিড, তারপর যে কোলেস্ট্রল যে পড়লাম, এগুলো তো সবই তো ফ্যাট। আজকে তো ফ্যাট ছিল আর লিপিড টপিক ছিল, আর ফ্যাট ছিল মনে যে কোলেস্টেরল। তারপরে তো ফ্যাটি অ্যাসিডটা যদি তুমি বেশি খাও, হ্যাঁ, সেটা কি হয়, লিভারে তোমার মেটাবলিজম হয় না, তখন লিভারে ফ্যাটটা জমতেই থাকে, এবং জমতে জমতে একদম ফ্যাটি লিভার হয়ে যায়, মানে লিভারটা একদম ফ্যাট দিয়ে ভরে যায়, এরকম হয়। যেমন আমার একটা পরিচিত রিলেটিভস এর এরকম ফ্যাটি লিভার হয়েছে, তার অবস্থা খুবই খারাপ, একদম পেট ফুলে গেছে। তো ওই কারণে আর কি আমি এইসব কোশ্চেন বলতেছি আর কি তোমাদের। এখন আমাকে বলো যে তো এখন বলো যে ফ্যাট বেশি খেলে তো সমস্যা, তাই না? আমরা তো জানি অবেসিটি হয়, তারপরে তোমার ফ্যাটি লিভার হয়ে যায়, আরো অনেক সমস্যা হয়, হার্টের রোগ হয়। তো আমাকে বলো যে তো একেবারে কি আমরা ফ্যাট জাতীয় খাবার খাবো না, মানে ছেড়ে দিব? কি বলো, ছেড়ে দেই না, খাওয়া? না না ছেড়ে আপু দেওয়া সেটা তো যাবে না। করা যাবে না। কেন করা যাবে না? আপু আমরা যেমন ফ্যাট থেকে আমরা হচ্ছে মানে স্টেরয়েড হরমোন গুলা ভিটামিন যেমন ডি আছে, পাই, বিভিন্ন তারপরে হরমোন। ভিটামিন বি12 আছে, আইকোসায়ানয়েডস গুলা আছে, এগুলোর একটা জন্য তো একটা আপু একটা আমাদের দরকার। মেইন ফাংশন বলো নাই, ফ্যাটের মেইন ফাংশনই হলো পুরো বডিকে তোমার সেল গ্রোথ করবে আর এনার্জি দিবে। মোস্ট মানে কমন ক্যালোরি দিবে। একদম ইম্পর্টেন্ট। ও হ্যাঁ, জি আপু, এনার্জি হ্যাঁ, আমরা পাবো। হ্যাঁ এনার্জি। হ্যাঁ। তো আমরা দেখো মহান আল্লাহ তাআলা কি করছে, সবকিছুর প্রয়োজনীয়তা দিয়েই কিন্তু পৃথিবী সৃষ্টি করছে, সবকিছুরই দেখবা একটা পিঁপড়েরও কিন্তু কাজ আছে। হ্যাঁ, তো এটা হয় কি, ফ্যাট তো অনেকে মনে করে তো ফ্যাট তো অনেক খারাপ, আমরা একদমই খাবো না। তখন কি হয় জানো, যে আমাদের স্কিন ড্রাই হয়ে যায় না, অনেকে বলে না ড্রাই স্কিন, কেমন রুক্ষ হয়ে যায়, ওটাকে বলে টোড জি, স্কিন। এটা যখন এটা মেনলি তোমার ভিটামিন এ ডেফিসিয়েন্সির কারণে হয়। এখন আমাকে বলো যে ফ্যাটের সাথে এটার কানেকশন কি, টোড স্কিনের কানেকশন কি? এটা হলো যে প্রোটিস কিন্তু ভিটামিন এ ডেফিসিয়েন্সিতে হয়। তো ফ্যাটটা কি করে জানো, ফ্যাটটা ভিটামিন এ, ডি আর ই, এই 3টা ভিটামিনকে অ্যাবজর্ব করতে সাহায্য করে। তো যখন ফ্যাটই খাইবা না, কিছু থাকবে না ফ্যাট, তখন কি তোমার ডেফিসিয়েন্সি দেখা দিবে না ভিটামিন এ, তারপর ডি, তারপর ইসের, তখন কি হয়, স্কিনটা ড্রাই হয়ে যায়, ওটাকে বলা হয় টোড স্কিন। এটা ভিটামিন এ ডেফিসিয়েন্সিতে তোমাদের পড়াবে, ভিটামিন যখন পড়াবে দেখবা। একটা কথা বলে যে ফ্যাট তো আমাদের দরকার বডিতে, হ্যাঁ, তো এডিপোজ টিস্যু যদি স্টোর হয়, তো তুমি ফ্যাট খাইলা না, অনেক সময় দেখো না আমাদের আহ অনেক সময় অনেক কিন্তু অনেকে না খেয়ে থাকে, অনেকদিন বেঁচেও থাকে, এরকম হয়। সবকিছু আছে, গ্লাইকোজেন গ্রুপে যে গ্লুকোজ থাকে ওটাও আছে, আবার তোমার এই জাতীয় জিনিসগুলো আছে, যে এডিপোজ টিস্যুতে স্টোর থাকে যে ফ্যাট গুলা, ওগুলো তোমার প্রথম ভাঙা শুরু করে। হ্যাঁ, তারপর কি বলো, আমাদের মানুষের যে ব্রেন, বলো তো এটার কত পার্সেন্ট ফ্যাট দিয়ে তৈরি, বলো দেখি না, পারবা? না আপু। না আপু এটা জানি না। 60% তোমার ফ্যাট দিয়ে তৈরি, চিন্তা করো। মানে বলতে গেলে ফ্যাটই পুরা মানে ব্রেনটা। তো যখন নাকি তোমরা ফ্যাট খাবাই না, তখন কি হবে, অ্যাডিপোজ টিস্যু থেকে আগে ভাঙবে, তারপর ব্রেন থেকে ভাঙবে। তো ব্রেন থেকে ভাঙলে আলটিমেটলি কি হবে, আমাদের তো ডেথই হবে, মারাই যাবে মানুষ। বুঝতে পারছো? এই জন্য পরিমিত পরিসর, মানে একদম বেশিও খাবা না ফ্যাট, আবার একদম কম খাবা না। আমি যে তোমাদের বলবো যে একদমই খাবা না, এরকম না। আমি নিজেও তো ফাস্ট ফুড পছন্দ করি, যে ফ্রাইড রাইস খাই গিয়ে
চলো আমরা একটু ই রেস্টুরেন্টে গিয়ে পাস্তা খাই, এরকম খাই না, খাই তো, ওগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ফ্যাট থাকে। তো আমি বলবো যে আমি নিজেও মানে খাওয়া অনেক কমাই দিছি, তোমরাও যেহেতু তোমাদের এখন একদম পুরো একদম ই তোমরা বাচ্চাই, যেহেতু ফার্স্ট ইয়ার আসছো প্রথম মেডিকেলে, তোমরা আসলে বাচ্চা, এখন বাচ্চা বয়স থেকে তোমরা আসলে কি হও, মানে দেখবা কি ফিফথ ইয়ারে গিয়ে একদম এমন মোটা হচ্ছে আর নড়তেই পারবা না। ঠিক আছে, এখন তোমাদের জি কোনো আপু। কোশ্চেন? শোনো, একটা কথা সবসময় মনে রাখবে, যেটা আমি সবসময় বলি, যে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, এটা না, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, তিনি অতি উত্তম রক্ষাকর্তা। অনেক অনেক হোঁচট খাবা, মেডিকেল আসছে, অনেক হোঁচট খাবা, অনেক ফ্রেন্ড হবে তোমাকে আবার ইয়ে করবে, বিট্রে করবে তোমার সাথে, তখন কান্নাকাটি করবে, মানে কি অবস্থা যে হবে এগুলো, আমি যে বলতেছি এগুলা একদম কি বলো চরম সত্য যেগুলাকে বলো ওইরকম। আমি বাস্তবিক কথাবার্তা বলতেছি, তোমাদের একটু আমি কিন্তু উল্টাপাল্টা কথা বলতেছি না। এগুলো হবে, ছেলেদের সাথেও হয়, মেয়েদের সাথেও হয়। পরে দেখবে তোমার ফ্রেন্ড পাশ করে গেছে, তুমি পাশ করতে পারো না কার্ডে, মন খারাপ হবে, তখন কিন্তু আমার ফ্রেন্ড আমাকে একটু দেখাইলেই হইতো। তো এরকম অনেক কিছু হবে। সব সময় মনে রাখবা আল্লাহ যথেষ্ট তোমার জন্য। তুমি নিজের মানে কাজ নিজে করে যাও, নিজের পরিশ্রম নিজে করে যাও। হ্যাঁ, সবার সাথে ভালো ব্যবহার করবে, এটা তো জানো যে ভালো ব্যবহার আল্লাহ অনেক মানে পছন্দ করে ভালো ব্যবহারকারীদের। ভালো ব্যবহার করবে, কিন্তু একটা কথা মনে রাখবে, এক্সপেকটেশন কোনোদিনও রাখবা না কারো কাছ থেকে। মেডিকেল লাইফে যত ভালো ফ্রেন্ডই হোক, একবারে তুমি 2-3 বছর যাওয়ার পর যদি দেখো যে অনেক ভালো ফ্রেন্ড হয়ে গেছে, বা ছোটকাল থেকে তোমার কোনো ফ্রেন্ড আছে যে চাইল্ডহুড থেকে ক্লাস 5 থেকে এরকম, তো তাদের উপরে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়, তাও অনেক সময় বিট্রে হয়। তো আমি তোমাদের জাস্ট বললাম যে অনেক কিছুই হবে, অনেক কষ্ট পাবা, অনেক প্যারা যাবে, অনেক কিছু হবে, কারণ যেহেতু আমাদের করোনা সিচুয়েশনে তোমাদের একটু গ্যাপ পড়ে গেছে, আর তোমরা ওরকম ভাবে ই করে আসো নাই, বা আমাদের অনেকের যারা তোমাদের ইমিডিয়েট সিনিয়র আছে তাদেরও পরীক্ষা ওরকম করে হচ্ছে না, ওরা ক্লাসই করে নাই। তো অনেক কিছু হবে, তোমরা এটা মানে মাথায় রাখবা যে একমাত্র আল্লাহ আছে, আল্লাহর উপর ভরসা রাখবা, ইনশাল্লাহ সব সলভ হয়ে যাবে। আচ্ছা, জাযাকুমুল্লাহ খাইরান সবাইকে এতক্ষণ আমার বক বক সহ্য করার জন্য। অনেক কষ্ট দিয়ে ফেলছি তোমাদের। এখন আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ। তোমাদের কোনো আপু কোশ্চেন নাই? আসসালামু আলাইকুম। আপু অনেক সুন্দর পড়িয়েছেন আপু। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপু এত সুন্দর করে বুঝায় দেওয়ার জন্য। ও অনেক অনেক থ্যাঙ্কস এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য, আজকে বিভিন্ন টপিকে পরবর্তীতে কুইজের মতো করে আলোচনা করে দেওয়ার জন্য, যেগুলো আমরা জানতাম না। এটা তো বাস্তবিক কোশ্চেন, তোমাদের মনে যখন যে কোশ্চেন আসবে আমাকে ফিল ফ্রি টু আস্ক। হ্যাঁ, আমার আইডি নাম্বার আছে, আমার আইডি আছে, আইডিতে তোমরা নক করে বলবা আপু এই কোশ্চেনটা বুঝতেছি না, এটা কিভাবে বলবো। আমি যথেষ্ট মানে ইজি করে বলার চেষ্টা করবো, কারণ আমি নিজেই উল্টা পাল্টা এক্সাম্পল দিয়ে মনে রাখি, কারণ আমি মুখস্থ করতে পারি না, আমার মুখস্থ ব্রেন মানে খুবই খারাপ, খুবই খারাপ, যেটা মেডিকেলের জন্য মানে আশা হতো আর কি। আসসালামু আলাইকুম, আমার জন্য দোয়া করো সবাই। আর একটা কথা, তোমরা সবাই মানে ট্রাই করো পোস্ট লেখার জন্য, হ্যাঁ, কারণ যে কোনো টপিক তোমরা যদি শেয়ার করো অন্যজন শিখতে পারবে, বুঝতে পারছো? যেটা আমি ওই যে ওই সময় ফালতু কতগুলা কোশ্চেন আছে না, মানে কিছু কোশ্চেন ওই আলোচনা করলাম, ওগুলা নিয়েও লিখতে পারো, বা ভাববা যে তুমি তোমার ফ্রেন্ডের সাথে কথা বলতো সেরকম ভাবেও লিখতে পারো, যে এরকম ইচ্ছা তোমার পড়া হবে পোস্ট। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম।